এইটা একটা লব্ধি, এটা একটা ভেক্টর যেটার নাম দিলাম আমি হলো পি ভেক্টর। এইটা আরেকটা ভেক্টর যেটার আমি নাম দিলাম হলো কিউ ভেক্টর। বলো তো দেখি, এটার আমি নাম দিলাম হচ্ছে কিউ ভেক্টর। এখন একটা লাইন সবাই লিখে ফেলো, লব্ধি সবসময় মাঝ বরাবর ক্রিয়া করে। লেখো লেখো, লব্ধি বা যোগফল এটা সবসময় মাঝ বরাবর ক্রিয়া করে। এখন এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টরের লব্ধি কোন দিক বরাবর ক্রিয়া করবে? অবশ্যই পি আর কিউ এর মাঝ বরাবর, এদিক দিয়ে বা এদিক দিয়ে বা এদিক দিয়ে যে কোনো একদিকে ক্রিয়া করবে। এখন এক্স্যাক্টলি কোন দিকে ক্রিয়া করবে এটা বোঝার জন্য আমাকে কি করতে হবে? এটা বোঝার জন্য আমাকে একটা সামান্তরিক আঁকতে হবে। তার মানে লব্ধি এই বরাবরও ক্রিয়া করতে পারে, এই বরাবর ক্রিয়া করতে পারে, এই দিকেও ক্রিয়া করতে পারে, অর্থাৎ এই ভেক্টর আর এই ভেক্টরের মাঝে কোনো একটা দিক দিয়ে ক্রিয়া করবে। কিন্তু কোন দিক বরাবর ক্রিয়া করবে এটা বোঝার জন্য তোমাকে কি করতে হবে? একটা সামান্তরিক আঁকতে হবে। তাহলে আমি এই জায়গায় এই দুইটা ভেক্টরকে বাহু কল্পনা করে একটা সামান্তরিক আঁকবো। এখন আমার প্রশ্ন, সামান্তরিক কিভাবে আঁকে? সামান্তরিক আঁকার নিয়মটা হচ্ছে এই বাহুর সমান্তরাল আমি এখানে একটা বাহু আঁকবো। তাহলে এই বাহুর সমান্তরাল আমি এখানে একটা বাহু আঁকলাম, আর এই বাহুর সমান্তরাল আমরা এই বিন্দুতে আরেকটা বাহু আঁকবো। তাহলে এই বাহুর সমান্তরাল আমি এই বিন্দুতে আরেকটা বাহু আঁকলাম। খুব ভালো করে বুঝিও। তাহলে এটা হলো পি ভেক্টর, এটা হলো কিউ ভেক্টর। তাহলে এই বিন্দু থেকে আমি একটা কর্ণ পেলাম, খুব ভালো করে বুঝিও। এই বিন্দু থেকে আমি একটা কর্ণ পেলাম, তাহলে এই কর্ণটার নাম হলো আর। তাহলে এই কর্ণটাই হবে, কর্ণ আরটাই হবে বাকি দুইটা ভেক্টরের লব্ধি, অর্থাৎ আর ইকুয়াল টু পি প্লাস কিউ। আর ইকুয়াল টু পি প্লাস কিউ। আমি যদি বলি এটা ও, এটা এ, এটা বি, এটা সি, তাহলে খেয়াল করো এই জায়গায় কর্ণটা কোনটা? কর্ণটা হচ্ছে ও সি ইকুয়াল টু ও এ প্লাস বিসি, ও এ প্লাস এই পাশেরটা কোনটা? ও বি। সবাই এই পর্যন্ত বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও, যে লব্ধি মাঝ বরাবর ক্রিয়া করে আর কোন দিকে ক্রিয়া করে এটা বোঝার জন্য আমাকে সামান্তরিক আঁকতে হবে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। লব্ধি মাঝ বরাবর ক্রিয়া করে এটা ঠিক আছে, তবে কোন দিকে ক্রিয়া করে এটা বোঝার জন্য আমাকে একটা সামান্তরিক আঁকতে হবে। আমি যদি সামান্তরিক আঁকতে পারি তাহলে অঙ্ক একদম চয়কার চকচকা, ফয়কার ফকফকা হয়ে যাবে। দেখবে খুবই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কনসেপ্ট ব্যবহার করে কিভাবে আমরা হিয়া বড় বড় অঙ্ককে একদম চোখের নিমিষে সলভ করি। আমি শুরুতে তোমাকে একটা প্রবলেম দেবো যেটা তোমাকে এখন সলভ করতে হবে, এবং এটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কয়েকবার আসছিল, এবং আমি দেখি যে বিভিন্ন জায়গায় অঙ্কটা অনেক বড় করে করা হয়, যে এই জায়গায় দুটি ভেক্টরের লব্ধি 40 নিউটন, দুটি ভেক্টরের লব্ধি 40 নিউটন, যা ক্ষুদ্রতর ভেক্টরের সাথে লম্বভাবে ক্রিয়া করে, লম্বভাবে ক্রিয়া করে। আমার এখানে প্রশ্নটা হচ্ছে বৃহত্তর বলের ভেক্টরের মান কত? বৃহত্তর ভেক্টরের বা বলের, আমরা যেহেতু নিউটন বলছি, বৃহত্তর বলের মান কত? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন এবং বোর্ডেও কয়েকবার আসছে। এই অঙ্কটা আমরা বড় করে সলভ করি। দেখো একটা বেসিক কনসেপ্ট অ্যাপ্লাই করব, অঙ্কটা কিভাবে খুব ছোট হয়ে যায়। আমি এত কিছু বুঝতে চাই না। আমাকে বলছে যে এইটা ক্ষুদ্রতর ভেক্টর হলো 30 নিউটন, খুব ভালো করে বুঝিও। ক্ষুদ্রতর ভেক্টর হলো 30 নিউটন। তো এবার কি বলছে? লব্ধি কয় নিউটন? 40 নিউটন। লব্ধি 40 নিউটন কি করছে? ক্ষুদ্রতর ভেক্টরের সাথে লম্বভাবে ক্রিয়া করছে। তাহলে এটা ক্ষুদ্রতর ভেক্টর 30 নিউটন, এটার যে লব্ধি, খুব ভালো করে বুঝিও, লব্ধি হলো 40 নিউটন, হ্যাঁ, যা এটার সাথে লম্বভাবে ক্রিয়া করে, তার মানে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমাকে বৃহত্তর বলের মান কত এটা বের করতে বলছে। সবাই আমাকে বলো তো দেখি, লব্ধি সবসময় কি বরাবর ক্রিয়া করে? মাঝ বরাবর ক্রিয়া করে। তাহলে এটা হলো আমাদের লব্ধি, এটা হচ্ছে আমাদের লব্ধি। তাহলে লব্ধি থাকবে মাঝখানে,
তাহলে আরেকটা যেটা ভেক্টর আছে বা আরেকটা যেটা বল আছে সেটা কি বাম পাশে থাকবে না ডান পাশে থাকবে, এটা সবাই আমাকে একটু উত্তর করে জানাও। তাহলে আরেকটা যেটা বল আছে সেটা কি বাম পাশে থাকবে না ডান পাশে থাকবে, সবাই আমাকে এটা একটু কমেন্ট করে জানাও যে বাম পাশে থাকবে না ডান পাশে থাকবে। সবাই সবাই একটু জানাতে থাকো যে এটা কি বাম পাশে, আরেকটা ভেক্টর বাম পাশে থাকবে না ডান পাশে থাকবে। ইয়েস, সবাই ঠিক ধরছো যে আরেকটা ভেক্টর অবশ্যই অবশ্যই থাকবে বাম পাশে। বাম পাশে। এখন আমরা জানি লব্ধি মাঝ বরাবর থাকে, ঠিক আছে, কিন্তু কোন দিক বরাবর থাকে এটা বোঝার জন্য আমাকে একটা সামন্তরিক আঁকতে হবে। তাহলে সামন্তরিক আঁকার নিয়মটা কি, এই বাহুর সমান্তরাল এখানে আমাকে একটা বাহু আঁকতে হবে, ঠিক আছে, আবার এই জায়গায় এই বাহুর সমান্তরাল এখানে আমার আরেকটা বাহু আঁকতে হবে। খুব ভালো করে বুঝিও, খুব ভালো করে বুঝিও। এখন তাহলে এইটা হচ্ছে আমাদের আরেকটা ভেক্টর, এটা হলো বড় ভেক্টরটা বা বড় বলটা। বলো তো দেখি, এই বাহু আর এই বাহু সমান্তরাল, আমরা জানি সামন্তরিকের বিপরীত বাহুগুলা পরস্পর সমান। তাহলে এই বাহুর মান যা, এই বাহুর মানও তাই। অর্থাৎ আমি যদি এই বাহু বের করতে পারি তাহলে আমাদের এই বাহু বের হয়ে যাবে, অর্থাৎ বড় বলটা বের হয়ে যাবে। তার মানে এইটাই হচ্ছে আমাদের বড় বল, এটাই হচ্ছে আমাদের বড় বল। তাহলে এবার আসি, বড় বলের মান কত? আমরা জানি এটা কি, এটা এই সমকোণী ত্রিভুজের, লাল সমকোণী ত্রিভুজের অতিভুজ। খেয়াল করো, এটা হচ্ছে লাল সমকোণী ত্রিভুজের, এই বড় বলটা হলো লাল সমকোণী ত্রিভুজের অতিভুজ। এখন অতিভুজ সমান মহান পিথাগোরাস চাচা অ্যাপ্লাই করব। মহান পিথাগোরাস, অতিভুজ সমান কত? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব কত? লম্ব হলো 40 স্কয়ার প্লাস 30 স্কয়ার, তার মানে 50 নিউটন। অর্থাৎ বৃহত্তর বলের মান হলো 50 নিউটন। সবাই আমাকে বলো, সবাই বুঝতে পারছো কিনা ব্যাপারটা? সবার কাছে চয়কার চকচকা, ফয়কার ফকফকা কিনা এটা আমাকে একটু জানাও। যে দেখো এই অঙ্কটাই হয়তো তোমরা করছো, হিয়া মনে করে করছো, বাট জাস্ট পিথাগোরাসের কনসেপ্টটা অ্যাপ্লাই করে আর লব্ধি মাঝ বরাবর ক্রিয়া করে কোন দিকে ক্রিয়া করে বোঝার জন্য সামন্তরিক আঁকতে হবে। এটা দিয়ে আমরা কিন্তু দেখেই উত্তরটা বলে ফেলতে পারলাম। সবাই আমাকে বলো ব্যাপারটা ফিল করতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা। যদি বুঝে থাকো তাহলে এবার আমরা আরো একটা গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করতে চাই। যে এবার প্রবলেমটা কেমন, এটা ধরো একটা বল হলো 3 নিউটন, না আমি বলবো যে একদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইছে, 5 মিটার পার সেকেন্ড। এটা কোন দিক? এইটা হচ্ছে তোমার পশ্চিম দিক। হ্যাঁ, পশ্চিম দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইছে। আর উত্তর দিকে 12 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বইছে। দেখো এগুলো তোমার বইয়ের খুব কমন অঙ্ক। তাহলে একদিকে বাতাস বইছে 5 মিটার পার সেকেন্ড বেগে, আরেক দিকে হচ্ছে 12 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আমার প্রশ্ন যে বাতাস, কোশ্চেনটা হচ্ছে বাতাস কোন দিকে কত বেগে বইছে? বাতাস, হ্যাঁ, কোন দিকে কত বেগে বইছে, অর্থাৎ লব্ধি বেগ, লব্ধি বাতাস। অথবা তুমি চিন্তা করতে পারো যে ধরো বাতাস বইতেছে এই দিকে, এটার পশ্চিম দিকের উপাংশ 5 মিটার পার সেকেন্ড আর উত্তর দিকের উপাংশ 12 মিটার পার সেকেন্ড। তাহলে বাতাস কোন দিকে বইছে বা লব্ধি বাতাস কোন দিকে বইছে? তা লব্ধি অবশ্যই মাঝ বরাবর ক্রিয়া করে, অবশ্যই মাঝ বরাবর ক্রিয়া করে। এখন মাঝ বরাবর কোন দিকে ক্রিয়া করে এটা বোঝার জন্য আমাকে একটা কি কইতে হবে, কি আঁকতে হবে? আমাকে এই জায়গায় একটা সামন্তরিক আঁকতে হবে। তাহলে এইটা খেয়াল করো, আমি এখানে একটা সামন্তরিক আঁকবো, সামন্তরিক আঁকলে এইটা হবে আমাদের লব্ধি বাতাসের মান আর দিক। এটা হবে আমাদের লব্ধি বাতাসের মান আর দিক। তাহলে আমাদের এই যে বাতাসের মানটা কত সবাই একটু বোঝার চেষ্টা করো। তাহলে এইটার মানটা হবে, এটা যেহেতু 5, এটা যেহেতু 12, তাহলে মহান পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা পাইলাম লব্ধি বাতাসের বেগ হবে বা বাতাসের বেগ হবে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, কারণ অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে বাতাসের হলো 13 মিটার পার সেকেন্ড, 13 মিটার পার সেকেন্ড। এবার দিক আমি ধরে নিলাম এই কোণটা থিটা, এই কোণটা থিটা। তাহলে এটা যদি 12 হয় তাহলে খুব ভালো করে বুঝিও এটাও কত হবে 12, এ পাশেরটা 12 হলে এইটা আর এইটা তো সমান, তাহলে এটা 12, এটা কত 5। তাহলে আমরা জানি টেন থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। খুব ভালো করে বুঝিও, টেন থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি।
এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার এই কোণটা থিটা, তাহলে থিটা সমান হবে ইনভার্স লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্ব কত খেয়াল করো, এই জায়গায় অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ যার সাথে কোণ তৈরি করে এটা হয় ভূমি। অতিভুজ যার সাথে কোণ তৈরি করে, এটা আমি থিটা ধরছি, তাহলে অতিভুজ যার সাথে কোণ তৈরি করবে সেটা হবে ভূমি। তাহলে ভূমির মান হলো 5, তাহলে ভূমির মান হলো 5 আর লম্বের মান হলো 12, লম্বের মান হলো 12। তাহলে এই জায়গায় বাতাসের দিক, লব্ধি বাতাসের দিক হবে এত কোণে। এটা কার সাথে উৎপন্ন কোণ সবাই একটু আমাকে বলো তো দেখি। tan ইনভার্স 12/5 এটা বের হবে কার সাথে উৎপন্ন কোণ, পশ্চিম দিকের সাথে না উত্তর দিকের সাথে? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও, পশ্চিম দিকের সাথে না উত্তর দিকের সাথে? সবাই আমাকে বলো ব্যাপারগুলো বুঝতে পারছো কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। তাহলে এখানে যে থিটা আমরা পাইলাম সেটা হলো কোনটা আসবে হলো পশ্চিম দিকের সাথে। ইয়েস, সবাই ঠিক বলছো, ওকে সবাই ঠিক বলছো। একজন বলছো ভাই আগের প্রশ্নটাই 30 কেমনে আসছিল বুঝি নাই। আগের প্রশ্নে আমি ডাটাই দিছিলাম যে লব্ধি ছোট বলের মান 30 নিউটন, ছোট বলের মান 30 নিউটন, তো সেখান থেকে আসছে। আই হোপ সবাই বুঝতে পারছো। তাহলে এবার আমরা আরেকটা প্রবলেম সলভ করি। দেখো এই জায়গায় আমি আরেকটা কনসেপ্ট যদি জানি তাহলে আমাদের অঙ্ক করাটা আরো অনেক অনেক ইজি হয়ে যাবে। আরেকটা কনসেপ্ট জানলে সেটা কি, যে সমান সমান ও এই জায়গায় আরেকটা জিনিস বলে নেওয়া ভালো, যে ধরো এটা হলো পি ভেক্টর, এইটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, তাহলে এটা লব্ধি কোন দিকে ক্রিয়া করবে, এদের মধ্যবর্তী কোণ হলো আলফা। তাহলে আলফার পরিচয়টা হচ্ছে দুইটা ভেক্টর পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। খুব ভালো করে বুঝিও, দুইটা ভেক্টর পি ভেক্টর আর কিউ ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো আলফা। তাহলে লব্ধি কোন দিকে ক্রিয়া করবে বোঝার জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে এখানে একটা সামান্তরিক আঁকতে হবে। তাহলে এই জায়গায় খেয়াল করো, তাহলে এই যে কর্ণটা হবে আমাদের কি, এই কর্ণটা হবে আমাদের লব্ধি। তাহলে এইটা হচ্ছে আমাদের আর। এই লব্ধি যে কোনো একটা ভেক্টরের সাথে, খুব ভালো করে বুঝিও, লব্ধি যে কোনো একটা ভেক্টরের সাথে যে কোণ তৈরি করে সেটি হলো থিটা। তাহলে এখানে থিটাটা হলো লব্ধি আর যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। অর্থাৎ এখানে লব্ধি কার সাথে কোণ তৈরি করতেছে, পি ভেক্টরের সাথে কোণ তৈরি করতেছে। এইটা হচ্ছে আর ভেক্টর আর পি ভেক্টরের মধ্যবর্তী কোণটা হচ্ছে আমাদের থিটা। এই জায়গায় তোমরা সবাই জানো, এই আমি যদি এই লব্ধির মান বের করি তাহলে মানটা হয় রুট ওভার, খুব ভালো করে বুঝিও, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যোগ 2p কিউ কজ আলফা। এখানে খেয়াল করো এই আলফার পরিচয়টা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। আলফাটা কি, পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। অর্থাৎ যে দুইটা ভেক্টরের লব্ধি এখানে বসবে সে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তার মানে এই কোণটা হবে যাদের লব্ধি তাদের মধ্যবর্তী কোণ, যাদের লব্ধি তাদের মধ্যবর্তী কোণ। আমরা ছোট্ট একটা দুষ্টামি করব, মধ্যবর্তী কোণ। খেয়াল করো, তাহলে এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না, রুট ওভার পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ, খেয়াল করো 2 ইন্টু পি কিউ কজ আলফা সমান কি লেখা যায়, পি ডট কিউ না পি ক্রস কিউ? একটু আমাকে জানাও তো দেখি, পি কিউ কজ আলফা সমান কি লেখা যায়, পি ডট কিউ না পি ক্রস কিউ? সবাই আমাকে একটু জানাও, সবাই একটু বলো। তাহলে পি কিউ কজ আলফা মানে হচ্ছে আমাদের পি ডট কিউ। এখন এই জায়গায় এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে আমরা পরবর্তীতে দেখব যেভাবে যদি 3টা ভেক্টর থাকে, 4টা ভেক্টর থাকে, 5টা ভেক্টর থাকে, তখন লব্ধির মান কত আমরা বের করতে পারবো। আচ্ছা, এই জায়গায় আমি তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে ধরো কোথাও এই জায়গায় একটা বল হলো 3 নিউটন, এই জায়গায় আরেকটা বল এখানে ক্রিয়া করতেছে 4 নিউটন, আরেকটা বল ক্রিয়া করতেছে এটা হলো 5 নিউটন। এই কোণটা ধরো হচ্ছে 110 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 130 ডিগ্রি, অথবা এই কোণটার মান দেয়া নাই। তোমাকে বললো যে এখানে লব্ধির মান কত, এটা তোমাকে বের করতে হবে। তাহলে এখানে লব্ধির মান কত এটা বোঝার জন্য আমরা এই জায়গার একটা কনসেপ্ট অ্যাপ্লাই করব। খেয়াল করো যে এখানে আর ছিল কার লব্ধি,
আরটা ছিল পি আর কিউ এর লব্ধি। এই কারণে কি হয়েছে, পি স্কোয়ার হয়েছে কিউ স্কোয়ার হয়েছে। দেখো পি স্কোয়ার হয়েছে যোগ কিউ স্কোয়ার হয়েছে যোগ একটা 2 আসছে ইন্টু পি আর কিউ এর মধ্যবর্তী ডট গুণফল, পি আর কিউ এর মধ্যবর্তী ডট গুণফল। তাহলে এটা হচ্ছে আর এর মান। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে এস সমান হচ্ছে পি ভেক্টর যোগ কিউ ভেক্টর যোগ আর ভেক্টর, তাহলে তাহলে কি ঘটনা ঘটবে, ঠিক এই অনুযায়ী আমরা অ্যাপ্লাই করি। তাহলে এস এর মানটা হবে এই জায়গায় যেগুলো আছে সেগুলোর স্কোয়ার। দেখো এখানে যা ছিল তাদের স্কোয়ার, তাহলে এটা হবে পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ আর স্কোয়ার। এখন আমি এই তিনটা নিছি, নেওয়ার পরে ডট গুণফল করতে হয় কয়টা কয়টা করে রাশি, দুইটা দুইটা করে রাশি। তাহলে আমি পি কিউ আর এই তিনটার যদি ডট গুণন করি তাহলে কত ভাবে করা সম্ভব, একটা হলো পি কিউ, হ্যাঁ, আরেকটা হচ্ছে কিউ আর, আরেকটা হলো কিউ পি কিউ, পি কিউ কিউ আর, আরেকটা হলো পি আর, আরেকটা হচ্ছে পি আর। খুব ভালো করে বুঝিও, পি কিউ কিউ আর আর পি আর, হ্যাঁ কিউ আর আর পি আর। এখন আমার প্রশ্ন, যাদের ডট গুণফল তাদের সামনে আমি কি দেব, যাদের ডট গুণফল তাদের সামনে আমি 2 দেব। তাহলে এই যে প্রত্যেকটার সামনে আমি 2 দিব, তাহলে এটা হবে যোগ, এটা হবে যোগ। তাহলে এই জায়গায় এস এর মান হবে রুট ওভার এইটা। সবাই আমাকে বলো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা, আমাকে এটা একটু কমেন্ট করে জানাও সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। যে আমরা এখানে লামির সূত্রে অ্যাপ্লাই করতেছি না, আমরা দেখা যাবে কোনো ফর্মুলাই আজকে যাব না, আমরা বলবো না এটা লামির সূত্র এটা কিসের সূত্র। মেইন ক্লাস কিন্তু একটু পরে, আসল খেলা কিন্তু একটু পরে, আমরা একটু ওয়ার্ম আপ করাচ্ছি যে তাহলে এস এর মানটা কি হবে এইভাবে, অর্থাৎ যে ভেক্টরগুলোর লব্ধি তাদের প্রত্যেকটার স্কোয়ার হবে। স্কোয়ার হওয়ার পরে আমি দেখব দুইটা দুইটা করে নিয়ে কতভাবে ডট গুণফল করা যায়। আমি আবার বলতেছি দুইটা দুইটা করে নিয়ে কতভাবে ডট গুণফল করা যায়। তার মানে পি কিউ আর নিয়ে কতভাবে ডট গুণফল করা যাবে, পি ডট কিউ পি ডট আর আর হচ্ছে কিউ ডট আর। তাহলে পি ডট কিউ কিউ ডট আর আর হলো পি ডট আর। আর এদের প্রত্যেকটার সামনে কি বসবে, দেখো প্রত্যেকটার সামনে বসবে 2। এই ব্যাপারটা সবাই বুঝতে পারছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। তাহলে এখানে আমাদের লব্ধির মান কত, তার লব্ধির মানটা হবে যে ভেক্টরগুলা থাকবে তাদের স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, এটা গেল, এটা হলো রুট ওভার যোগ। খেয়াল করো এই জায়গায় আমি যদি বলি 2 ইন্টু, হ্যাঁ 2 ইন্টু, আমি প্রথমে এই ভেক্টর আর এই ভেক্টর নেব, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 4, 2 3 আর 4 যদি নেই তাহলে 3 4 cos 110, কারণ ডট গুণফল মানে হলো cos 110 যোগ, এবার আমি কোনটা নেব 4 আর 5 নেব, 2 ইন্টু 4 ইন্টু 5, তাহলে 4 আর 5 এর মধ্যবর্তী কোণ কত 120, 4 আর 5 এর মধ্যবর্তী কোণ হলো 120 যোগ, এবার কোনটা কোনটা নেব 5 আর 3, তাহলে 2 ইন্টু 5 ইন্টু 3 cos, এদের মধ্যবর্তী কোণ কত, এটা যদি নাও দেয়া থাকতো আমরা কিন্তু বুঝতাম 130 ডিগ্রি। কিভাবে বুঝতাম, কারণ উপরের কোণটা 110, এই কোণটা 120, 110 আর 120 মিলে হলো 230, এখানে পুরো কোণটার সমষ্টি কত 360, 360 এর মধ্যে উপরেরটা যেহেতু 230 তাহলে নিচেরটা হবে 130, নিচেরটা হবে 130, তাহলে cos 130। সবাই আমাকে বলো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। তাহলে এই যে পুরোটার আমি যদি রুট ওভারের মান করে ফেলি তাহলেই আমাদের লব্ধির মান চলে আসবে। তাহলে এই লব্ধি নির্ণয় করাটা প্রত্যেককে বুঝতে পারছো কিনা, সবার কাছে চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা এটা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও। তাহলে দেখো আমি এখানে দুইটা ভেক্টর থাকলে লব্ধির মান বের করা শিখলাম, তিনটা ভেক্টর থাকলেও লব্ধির মান বের করা শিখলাম। এভাবে যদি 3টা 4টা 5টা 6টা যে কয়টাই ভেক্টর থাকুক না কেন আমরা লব্ধির মান বের করতে পারবো। সবাই পুরো ব্যাপারটা বুঝতে পারছো কিনা, একদম চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা এটা আমাকে একটু জানাও। অনেকে হয়তো বলবে যে ভাইয়া কস কিভাবে ব্যবহার করলেন, আরে পাগল পি ডট কিউ মানে কি, পি কিউ কজ আলফা, এখানে আলফার পরিচয়টা কি ছিল, আলফার পরিচয় ছিল পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। তার মানে যে দুইটা ভেক্টর নেব তাদের মধ্যবর্তী কোণের কজ নিলেই ডট গুণফল হয়ে যায়। তাহলে আমি যখন 3 আর 4 নেব তখন 3 আর 4 এর মধ্যবর্তী কোণ নিতে হবে, 4 আর 5 নিলে 4 আর 5 এর মধ্যবর্তী কোণ নিতে হবে, 5 আর 3 নিলে
5 আর 3 এর মধ্যবর্তী কোণ নিতে হবে। এই পর্যন্ত ব্যাপারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। যদি ক্রিস্টাল ক্লিয়ার হয় খেলা এখন শুরু হয়ে যাবে। এখন খেলা হবে, বন্ধুদের মেনশন করো, দেখো কিভাবে বলবিদ্যার অঙ্ক নিয়ে খেলতে হয়। ওয়াও, রেডি? আমার কনসেপ্টে কেবল আমরা ঢুকবো ইনশাআল্লাহ। দেখো ভাইয়া, এই জায়গা, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। ধরো এই দিকে একটা 5 নিউটন বল, এই দিকে একটা 5 নিউটন বল। বলো তো দেখি এখানে লব্ধির মান কত? সবাই আমাকে বলো এখানে লব্ধির মান কত হবে? এখানে লব্ধির মান কত? সবাই আমাকে একটু বলো এখানে টোটাল কোণ কত? এখানে টোটাল কোণ হলো 360। ভেক্টর কয়টা? ভেক্টর হলো 2টা। এখন 360কে 2 দ্বারা ভাগ করলে মধ্যবর্তী কোণ কত আসে? 180। 180। সবাই বলছো যে এখানে লব্ধির মান হবে 0। এই যে লব্ধির মান 0, এখান থেকে আমি একটা সিদ্ধান্ত নেব। সমান মানের 2টা বল সমান ভাগে ভাগ হয়ে গেছে। দেখো এই 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি। এই 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণে 180 ডিগ্রি। এখন পুরো কোণটা 360 ভাগ 2 কত? 180। তার মানে এখান থেকে আমি সিদ্ধান্ত নিলাম সমান মানের বল যদি সমান কোণ তৈরি করে তার লব্ধির মান 0 হয়। সমান মানের বল যদি সমান কোণ তৈরি করে তার লব্ধির মান 0 হয়। তাহলে এখানে এটাও 5 নিউটন, এটাও 5 নিউটন, এটাও 5 নিউটন। তাহলে আমি বললাম, বলো তো দেখি, আমি বললাম এখানে লব্ধি 0, এখানে লব্ধি 0, লব্ধি 0। তাহলে বলো তো দেখি এই প্রত্যেকটা কোণ, এই কোণটা কত, এই কোণটা কত, এই কোণটা কত? সবাই একটু উত্তর দাও। এই জায়গায় এটা সমান মানের বল তখনই লব্ধি 0 হবে যখন এরা সমান কোণ তৈরি করবে। অর্থাৎ যখন এরা সমান কোণ তৈরি করবে। তাহলে পুরো কোণটা কত? 360। ভেক্টর কয়টা? 3টা। তাহলে এখানে মধ্যবর্তী কোণ কত? 120। তার মানে এই কোণটাও 120, এই কোণটাও 120, এই কোণটাও 120। সবাই আমাকে বলো ব্যাপারটা বুঝতে পারছো কিনা? ব্যাপারটা প্রত্যেকের কাছে চয়াকার চকচকা, ফয়াকার ফকফকা কিনা? যে সমান মানের বল তখনই লব্ধি 0 হবে যখন তারা সমান কোণ তৈরি করবে। অর্থাৎ এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ সমান হবে। অর্থাৎ পুরো কোণটা কত? 360। ভেক্টর কয়টা? 3টা। তাহলে 360 ভাগ 3, তার মানে কত? 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি হলে লব্ধির মান 0। সবাই আমাকে একটু বলো তো দেখি, সবাই আমাকে বলো যে এখানে এখানে এই কোণটা হলো, ধরো এটাও 5 নিউটন, এটাও 5 নিউটন, এটাও 5 নিউটন, এটাও 5 নিউটন। দেখো প্রত্যেকটা লব্ধির মান 90 ডিগ্রি। এখানে লব্ধির মান কত হবে? এখানে লব্ধির মান কত হবে এটা আমাকে একটু জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও যে এখানে লব্ধির মান কত হবে। এই জায়গায় দেখো যেহেতু আমাদের এখানে সমান মানের 4টা বল আছে এবং তাদের প্রত্যেকটা কোণ 360 ডিভাইডেড বাই 4, তার মানে 90 ডিগ্রি, এবং প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি, তাহলে অবশ্যই অবশ্যই এখানে লব্ধির মান 0 হবে। এটা সব সময় সত্য। সমান মানের বল সমান কোণ তৈরি করলে লব্ধি 0 হয়। দেখো এই কনসেপ্টটা কিভাবে অ্যাপ্লাই করা যায়। আমি প্রথমে যে প্রবলেমটা তোমাকে করতে দেব যে এই জায়গায় 3 নিউটন বল, 5 নিউটন বল আর হচ্ছে 7 নিউটন বল, এই 3টা বল পরস্পর এই জায়গায় প্রত্যেকটা বলের মধ্যবর্তী কোণ হলো 120 ডিগ্রি। তোমাকে বললো যে এখানে লব্ধির মান কত? লব্ধি ইকুয়াল টু হোয়াট? লব্ধি ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা একটু আসি যে এখানে লব্ধির মান কত হবে এটা আমাকে একটু বের করতে হবে। দেখো অনেকে, এর আগে আমি একটা লব্ধির মান বের করার প্রসেস বের করা শিখাইছি, পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ আর স্কোয়ার, ওই কনসেপ্ট দিয়ে করতে পারবে। বাট আমি এই কনসেপ্টটা এখন একটু অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করে একদম মারমার কাট ওয়েতে সলভ করে ফেলবো। কিভাবে সলভ করে ফেলবো? দেখো যে আমি জানি এখানে 3 নিউটন আছে, এখানেও যদি 3 নিউটন থাকতো, খেয়াল করো যে সব জায়গায় যদি 3 নিউটন, এখানে 3 নিউটন আছে, সবচেয়ে ছোট কোনটা? 3 নিউটন। তাহলে এখানেও যদি 3 নিউটন থাকতো, এখানেও যদি 3 নিউটন থাকতো, তাহলে লব্ধির মান কত হইতো? 3 নিউটন, 3 নিউটন, 3 নিউটন থাকলে লব্ধির মান কত হইতো একটু আমাকে বলো। এখানে 3, সবচেয়ে ছোটটা চিন্তা করো, 3 3 3 থাকলে লব্ধির মান কত হতো? অবশ্যই 0 হতো। তাহলে 3 থাকলে 0 হতো, তাহলে এখানে অবশিষ্ট থাকতেছে 2 নিউটন।
এখানে 7 নিউটন থেকে 3 থাকলে 0 হইতো, তাহলে অবশিষ্ট থাকতেছে হলো 2 নিউটন। তার মানে এই জায়গায় এটা তো শূন্যের কাতারে পড়ে গেছে, তাহলে এই দিকে আমার অবশিষ্ট আছে 4 নিউটন, এই দিকে অবশিষ্ট আছে 4 নিউটন, আর এই দিকে অবশিষ্ট আছে 2 নিউটন। তাহলে এখানে ভেক্টর ক্রিয়াশীল শুধুমাত্র দুইটা, একটা 2 নিউটন আর একটা 4 নিউটন। তাহলে 2 নিউটন আর 4 নিউটন পরস্পর কত কোণে ক্রিয়াশীল? 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। কেন এখানে 2 নিউটন? কারণ 3 3 3 থাকলে লব্ধি হয়ে যাইতে শূন্য, এ কারণে আমি সবগুলা থেকে 3 বাদ দিয়ে দিছি, এখান থেকেও 3 বাদ দিয়ে দিছি, এখান থেকেও 3 বাদ দিয়ে দিছি। আর 3 থেকে 3 বাদ দিলে কত হবে? 3 - 3 নিউটন করলে কত হবে? শূন্য। তার মানে এই ভেক্টরটা বাদ। তাহলে এখানে 2 নিউটন আর 4 নিউটন মানে দুইটা ভেক্টর ক্রিয়াশীল, এটা চিন্তা করলে উত্তর হয়ে যাচ্ছে। তা লব্ধির মান হবে √2 স্কয়ার যোগ 4 স্কয়ার যোগ 2 × 2 × 4, তাদের মধ্যবর্তী কোণ হলো 120 ডিগ্রি। তাদের মধ্যবর্তী কোণ হলো 120 ডিগ্রি। তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে আনসার আসবে √3 × 2 নিউটন। তুমি ক্যালকুলেশন করে দেখো, এটাই হবে উত্তর, √3 × 2 নিউটন। তাহলে সবাই আমাকে বলো এই কনসেপ্টটা প্রত্যেককে বুঝতে পারছো কিনা? এই কনসেপ্টটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও। সবাই একটু কষ্ট করে কমেন্ট করে জানাও যে এই কনসেপ্টটা সবাই বুঝতে পারছো কিনা। যদি বুঝে থাকো এবার দেখো কিভাবে মারমার কাটকাট হইতে আরেকটা প্রবলেম তুমি সলভ করে ফেলতে পারো। যে ধরো এখানে এইটা একটা ভেক্টর, এটা আরেকটা ভেক্টর, এটা আরেকটা ভেক্টর, এটা আরেকটা ভেক্টর। তো তোমাকে বললো এইটা হচ্ছে ধরো 7 নিউটন, আর এটা হলো ধরি এটা হলো 8 নিউটন, এটা হলো 9 নিউটন, এটা হচ্ছে আমাদের 5 নিউটন, এটাও আমাদের 5 নিউটন। এখানে লব্ধির মান কত? যে এই জায়গায় লব্ধির মান কত এটা আমাকে বের করতে হবে। তাহলে আমাদের এই জায়গায় এটা আমি আবার রিপিট করব, সমস্যা নাই। তাহলে এখানে আমাদের লব্ধির মান কত হবে? তাহলে লোয়েস্ট মানটা কত? লোয়েস্ট মান হলো এখানে সবগুলা, যেহেতু এখানে সমান কোণ তৈরি করতেছে, লোয়েস্ট মান হলো 5। লোয়েস্ট মান হলো 5। তা লোয়েস্ট মান যদি 5 হয় আমি সবগুলা থেকে 5 5 বাদ দিয়ে দেবো। তাহলে 5 বাদ 5 বাদ, এটা বাদ, এই দুইটা ভেক্টর বাদ। তাহলে এখান থেকে আমি 5 বাদ দিয়ে দেবো, এখান থেকে আমি 5 বাদ দিয়ে দেবো। তাহলে এখানে থাকলে হলো 3 নিউটন, এখানে থাকলে হলো 4 নিউটন। তাহলে 3 নিউটন আর 4 নিউটন লম্বভাবে ক্রিয়া করতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নিউটন, এটা হলো 4 নিউটন, লম্বভাবে ক্রিয়া করতেছে। তাহলে লব্ধির মান কত হবে? √3 স্কয়ার যোগ 4 স্কয়ার সমান 5 নিউটন। সবাই আমাকে বলো এই লব্ধির মান বের করাটা বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। যে দুইটা বল যখন লম্বভাবে ক্রিয়া করে তখন লব্ধির মান এইটা স্কয়ার যোগ এটা স্কয়ার সমান 5 নিউটন। এটা এখন সবার কাছে ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাও। আর এটা যদি ক্লিয়ার হয় তাহলে আশা করি এটাও ক্লিয়ার হয়ে গেছে। আর না বুঝতে পারলে আমাকে বলো, আমি আবার বুঝে যাব, আবার বুঝাই দেব, কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা নেই। আমাদের আজকে বুঝতে হবে। দেখো বলবিদ্যা কি কঠিন মনে হচ্ছে না সহজ? বলো। যে এই জায়গায় সবচাইতে যেটা ছোট এটা বাদ দিয়ে দেবো। এখানে ছোট কোনটা কোনটা ছিল? 5 5 8 আর হলো 9। তাহলে সবচেয়ে ছোট কথা 5 নিউটন। তাহলে 5 নিউটন 5 নিউটন কাটা, এটা বাদ। তাহলে এখান থেকে আমি 5 নিউটন বাদ দিলাম 3 নিউটন, এখান থেকে 5 নিউটন বাদ দিলাম 4 নিউটন। কেন আমি 5 নিউটন করে বাদ দিলাম? আমরা এই কনসেপ্টে অ্যাপ্লাই করছি, সমান সমান বল সমান কোণে থাকলে তাদের লব্ধি শূন্য হয়। তার মানে এখানে যদি একটা 5 থাকতো, এখানে যদি 5 থাকতো, এখানে যদি 5 থাকতো, এখানে যদি 5 থাকতো, তাহলে লব্ধির মান শূন্য হইতো। তাহলে আমি 5 গুলাকে বাদ দিয়ে দিছি সব জায়গা থেকে, কারণ 5 5 5 5 লব্ধি কত? শূন্য। তাহলে সবগুলা থেকে 5 5 5 5 বাদ দিয়ে দিছি। তাহলে এইটা 5 বাদ দিয়ে দিলে এটা বাদ, এটা বাদ। তাহলে 8 থেকে 5 বাদ দিলে এখানে থাকবে হলো 3 নিউটন ক্রিয়া করবে, এখানে 9 থেকে 5 বাদ দিলে 4 নিউটন ক্রিয়া করবে। তাহলে 3 আর 4 এর লব্ধি কত? আমরা সবাই জানি 5। এখন আমাকে বলো প্রত্যেককে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। কজের মান দিলাম না কেন? আরে ভাইয়া এটা তো হচ্ছে বেসিক কনসেপ্ট, 2 cos, এই জায়গায় 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার যোগ 2 cos কত ডিগ্রি? 3 আর 4 এর মধ্যকার কোণ কত ডিগ্রি? 3 আর 4 এর মধ্যকার কোণ 90 ডিগ্রি। আর cos 90 ডিগ্রি মান কত? হ্যাঁ বলো না, cos 90 ডিগ্রি মান কত? আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 25, তারপরে হচ্ছে যোগ যোগ 2 cos 90 ডিগ্রি মান হলো 0,
তার মানে √25 সমান হলো 5। ইয়েস। এবার আশা করি এবার এই অঙ্কটা যদি দেখি, এই অঙ্কটা আরো দ্রুত করা যাবে। কিভাবে আরো দ্রুত করা যাবে খেয়াল করো। আমি যদি দেখি বলগুলো সমান কোণে ক্রিয়া করে ও সমান্তর ধারা তৈরি করে তাহলে লব্ধি হবে √ বল সংখ্যা ইন্টু সাধারণ অন্তর। এটা শর্টকাট, এটা শুধুমাত্র এমসিকিউ অ্যাপ্লাই করা যাবে। √ বল সংখ্যা ইন্টু সাধারণ অন্তর। খেয়াল করো এই জায়গায় আমার কনসেপ্টটা কি। আমরা যদি দেখি বলগুলা সমান কোণে ক্রিয়া করতেছে, অর্থাৎ এটাও 120, এটাও 120, এটাও 120, এবং এই বলগুলা পরস্পর সমান্তর ধারা তৈরি করতেছে। মানে সমান অন্তর তৈরি করতেছে। তাহলে তাদের লব্ধির মান কত হবে? তাহলে তাদের লব্ধির মানটা হবে √ বল সংখ্যা ইন্টু সাধারণ অন্তর। বল সংখ্যা ইন্টু সাধারণ অন্তর। তাহলে আমার এখানে কি 3 নিউটন। তাহলে আমরা আগের ইয়াগুলো একটু মিশাই দেই। খেয়াল করো যে আমার এখানে কোন কোন বল ক্রিয়া করতেছিল? 3 নিউটন, 5 নিউটন, 7 নিউটন। 3, 5, 7। তাহলে এরা 3 নিউটন, 5 নিউটন, 7 নিউটন বল ক্রিয়া করে এবং তারা কেমন কোণ তৈরি করতেছে? সমান কোণ তৈরি করতেছে। তাহলে যেহেতু সমান কোণ তৈরি করতেছে, তাহলে এখানে লব্ধির মান কত হবে? এখানে লব্ধির মান হবে, কয়টা বল আছে? √ বল সংখ্যা কয়টা বল আছে? 1টা, 2টা, 3টা। তার মানে √3 ইন্টু সাধারণ অন্তর। 3 আর 5 এর অন্তর কত? 2। 5 আর 7 এর অন্তর কত? 2। তাহলে সাধারণ অন্তর হলো 2। এভাবে এটার আনসার হবে 2√3। এইটার আনসার হবে 2√3। কিন্তু যদি সমান কোণ না তৈরি করে তাহলে কিন্তু আমরা এই কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারবো না। কিন্তু আগে যেটা শিখছি ওইটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। খেয়াল কর, সমান কোণ তৈরি করলে এটা শুধুমাত্র সম্ভব। এবার আমরা যে কাজটা করব, এবার খেয়াল করো আমরা আরেকটা প্রবলেম সলভ করি। দেখো যে আমি বললাম যে 3p, 7p, 11p মানের 3টি বল একই বিন্দুতে ক্রিয়ারত। বল একই বিন্দুতে ক্রিয়ারত লব্ধির মান কত? সবাই তাহলে একটু আমাকে উত্তর করো, বলো তো দেখি। 3p, 7p, 11p মানের 3টি বল একই বিন্দুতে সমান কোণে ক্রিয়ারত, লব্ধির মান কত? সবাই একটু আমাকে বলো যে একই বিন্দুতে সমান কোণে ক্রিয়ারত, তার লব্ধির মান কত? সবাই আমাকে বলো যে এখানে লব্ধির মান কত হবে। তাহলে এখানে আমরা এই কনসেপ্ট অ্যাপ্লাই করব। √ বল সংখ্যা, এই জায়গায় √ বল সংখ্যা কত? 1, 2, 3। তাহলে 3টা ইন্টু সাধারণ অন্তর। সবাই আমাকে বলো আনসার কত হবে। সবাই আমাকে বলো আনসার কত হবে। তো এখানে অনেকে উত্তর করতেছে ভাইয়া 4√3 হবে, 4√3 হবে, 4√3 হবে। কিন্তু 4√3 কি আদৌ হবে কিনা একটু চিন্তা করে দেখার বিষয়। হ্যাঁ, একটু ভালো করে বলো, চিন্তা করো যে 4√3 হবে বলতেছো। তাহলে আমি তোমাকে একটা ধাঁধা দেই, বলো তো দেখি। 5টা গরু থেকে 3টা গরু বাদ দিলে কত হয়? 5টা গরু থেকে 3টা গরু বাদ দিলে কত হয়? কেউ কি বলবা 2 হয়? কি হয় বলো? 5টা গরু থেকে 3টা গরু বাদ দিলে কত হয়? অবশ্যই এখানে 2 হয় না। কত হয়? 2টা গরু হয়। 2টা গরু হয়, 2 হয় না। 5টা গরু থেকে 3টা গরু বাদ দিলে 2টা গরু হয়। অনুরূপ ভাবে 7টা পি থেকে 3টা পি বাদ দিলে 4 হয় না, 4p হয়। তাহলে এইটার আনসার হবে √3 × 4p। আশা করি আর জীবনে কখনো এই ভুলটা করবা না।
জীবনে কখনো আর এই ভুলটা করবে না। √3 × 4p। সবাই আমাকে বলো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা এটা আমাকে একটু জানাও। এবার আমরা আরেকটা প্রবলেম সলভ করব। এবার আমি বললাম 5p 7p ও 9p মানের তিনটি বল সাম্যাবস্থায় আছে, তিনটি বল সাম্যাবস্থায়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে লব্ধির মান কত? লব্ধির মান কত? 3p 5p 7p মানের তিনটি বল সাম্যাবস্থায় আছে, লব্ধির মান কত? এবার উত্তর চাই, আমি জানি এবার কেউ ভুল উত্তর দেবে না, যে 3p 5p 7p মানের তিনটি বল সাম্যাবস্থায় আছে, লব্ধির মান কত? এবার আমি জানি সবাই সঠিক উত্তর দেবে। তো কেউ বলতেছে এবার মোটামুটি একটা যুদ্ধ তৈরি হয়ে গেছে, সবাই বলতেছে যে হচ্ছে √3 × 2p, √3 × 2p, ইয়াস, যে √3 × 2p, ও ওয়াও, √3 × 2p। আবার কয়েকজন বলতেছে শূন্য। আসলে কোনটা সঠিক হবে? এই দোল চালে কিন্তু আমরা পড়ে গেছি, এবার কিন্তু দোল চালে পড়ে গেছি যে কোনটা সঠিক হবে। তবে দুঃখের বিষয় হচ্ছে যারা √3 × 2p বলছো তাদের উত্তর ভুল। আরে ভাই আপনি একটু আগে শিখাইলেন, এখন বলতেছেন আপনি ভুল। আরে ভাই আমি তো ওইটা বলছি কখন ওই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবে, যখন বলগুলা সমান্তর ধারা তৈরি করবে এবং সমান কোণ তৈরি করবে। এখানে তো বলে নাই সমান কোণ তৈরি করবে, বরং বলছে বলগুলা সাম্যাবস্থায় আছে। তার মানে এখানে যে বস্তুটা আছে এটা সাম্যাবস্থায় আছে, মানে কি এটা নড়ে না চড়ে না? তাহলে নড়ে না চড়ে না মানে কি? এটার উপর লব্ধি বলের মান কত? শূন্য। সাম্যাবস্থায় থাকা কি দেখা আছে লেখা আছে এটা দেখার বিষয় না, সাম্যাবস্থায় থাকা মানে লব্ধির মান শূন্য, সাম্যাবস্থায় থাকা মানে লব্ধির মান শূন্য। তার মানে এখানে আনসারের মান হবে শূন্য। সবাই আমাকে বলো ব্যাপারটা বুঝতে পারছো কিনা, এটা আমাকে একটু জানাও, যে সবাই আমাকে বলো ব্যাপারটা বুঝতে পারছো কিনা, যে এখানে লব্ধির মান হবে শূন্য কারণ এরা সাম্যাবস্থায় আছে। নাও উই আর দা মেইন স্ট্রিমে চলে আসবো। এখন আমরা মেইন অঙ্কগুলা করব। এখন দেখব যে হচ্ছে তোমার বইয়ের 3 পৃষ্ঠা 2 পৃষ্ঠার অঙ্কগুলা 8 পয়েন্ট থেকে 1 থেকে 8.3 এর অসংখ্য অঙ্ক আজকে আমরা সলভ করব, যেগুলো একদম দেখার সাথে সাথে উত্তর বলতে পারবা, এবং এটা এমসিকিউ সিকিউ রিটেন প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই করা যাবে, এবং বেসিক নিয়ম অঙ্কের উত্তর হবে হাইয়েস্ট 2 লাইন। আজকে মেইন ক্লাসে মেইন অংশে সবাইকে স্বাগতম জানাচ্ছি। খেলা হবে রে পাগলা, আগুন জ্বলবে। ওয়াও, দেখো এই জায়গায় ধরো এইটা একটা ভেক্টর, আমি যে জায়গায় আলোচনা, দেখো আমরা কিন্তু ওই একটা জায়গা থেকে সব আলোচনা করতেছি। এটা হলো পি ভেক্টর, এটা হলো কিউ ভেক্টর, এটা হলো পি ভেক্টর, এটা হলো কিউ ভেক্টর। এদের লব্ধিটা হচ্ছে আর। হ্যাঁ, লব্ধি সবসময় মাঝ বরাবর ক্রিয়া করে। আমরা ধরে নিলাম এই কোণটা আলফা, এই কোণটা বিটা, আমরা এটা ধরে নিছি, এটা কোনো সমস্যা নাই। আমরা ধরলাম যে নিচের কোণটা আলফা, উপরের কোণটা হলো বিটা। যদি এই কন্ডিশন ফুলফিল করে পি আর কিউ এর লব্ধি হলো আর, তো এখান থেকে তোমাকে বলতে হবে যে এই জায়গায় পি আর এই কিউ বল একই বল, পি বল আর কিউ বল কখন সাম্যাবস্থায় থাকবে। খুব ভালো করে বুঝিও, পি বল আর কিউ বল কখন সাম্যাবস্থায় থাকবে। সবাই একটু আমাকে বলো তো দেখি, পি বল আর কিউ বল কখন সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমাকে বলতেছে যে এখানে আরেকটা বল ক্রিয়া করে সাম্যাবস্থায় রাখতে হবে, যে এই জায়গায় সাম্যাবস্থা অর্জনের শর্ত কি হবে। সাম্যাবস্থা অর্জনের শর্ত খেয়াল করো, যে এই দুইটা বল ক্রিয়া করতেছে, এই দুইটা বলের সাম্যাবস্থা অর্জনের শর্ত কি হবে এটা একটু তোমাকে ফাইন্ড আউট করতে হবে। আমরা সবাই জানি এই দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে আর, এই দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে আর। তাহলে এই দুইটা ভেক্টর বাদ দিয়ে, এই দুইটা ভেক্টর যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে শুধুমাত্র কোন ভেক্টরটা থাকবে, এই দুইটা ভেক্টরের পরিবর্তে আমি আর লিখলে এনাফ। এখানে যে দুইটা ভেক্টর ছিল এই দুইটা ভেক্টরের পরিবর্তে আর লিখলেই এনাফ। এখন আমার প্রশ্ন, এখানে লব্ধির মান কখন শূন্য হবে? যখন
এই মানের সমান, কারণ দুটা সমান, এই মানের সমান আরেকটা বল এস ঠিক এটা যেদিকে তার বিপরীত দিকে ক্রিয়া করে। তাহলে আমরা আবার একটু আঁকি। তাহলে এটা ছিল আমাদের একটা ভেক্টর, এটা ছিল আরেকটা, এটা একটা ভেক্টর পি, এটা আরেকটা ভেক্টর ছিল হলো কিউ। তাহলে এই দুইটা ভেক্টর তখনই সাম্যাবস্থায় থাকা সম্ভব যদি এদের লব্ধি আর এর সমান মানের আরেকটা বল এই লব্ধি যেদিকে তার বিপরীত দিকে ক্রিয়া করে। তার মানে হচ্ছে আর ভেক্টর আর এস এর মান সমান, আর এস এর মান সমান। খুব ভালো করে বুঝিও, আর এস এর মান সমান। সবাই আমাকে একটু বলো এটা সবাই বুঝতে পারছো কিনা, আমাকে এটা একটু কমেন্ট করে জানাও। যে এই জায়গায় এই যে পি আর কিউ ভেক্টর সাম্যাবস্থায় থাকার শর্ত হচ্ছে যে আমার অন্য আরেকটা ভেক্টর ক্রিয়া করতে হবে, যেটা কোন দিকে হইতে হবে, লব্ধি যেদিকে তার ঠিক বিপরীত দিকে। তার মানে আর এর মান আর এস এর মান হবে সমান এবং আর এস এর মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। এই ব্যাপারটা সবাই বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। তাহলে আমরা কি এটা বলতে পারি না, ধরো এই জায়গায় এই এস মানের আরেকটা বল, এই জায়গায় এস মানের আরেকটা বল, বা তুমি আর দিয়ে বলতে পারো, এদের লব্ধি যেদিকে ক্রিয়া করবে ঠিক তার বিপরীত দিকে যদি এস মানের আরেকটা বল ক্রিয়া করে, তাহলে এই তিনটা ভেক্টর কোন অবস্থায় থাকবে, যে ঠিক এস মানের আরেকটা বল যদি এই এস এর মানটা কি হবে, এস এর মানটা অবশ্যই পি ও কিউ এর লব্ধির মানের সমান, লব্ধির মানের সমান। যদি এরকম হয় তাহলে এই তিনটা ভেক্টর কি অবস্থায় থাকবে আমাকে একটু বলো। অবশ্যই এই তিনটা ভেক্টর সাম্যাবস্থায় থাকবে এবং তাদের লব্ধির মান শূন্য হবে। সবাই এই পর্যন্ত বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও, যে অবশ্যই তাদের লব্ধির মান শূন্য হবে, অবশ্যই লব্ধির মান শূন্য হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমরা বলতে পারি না যে তিনটি বল সাম্যাবস্থায় থাকলে, তিনটা বল সাম্যাবস্থায় থাকলে হ্যাঁ যে কোনো দুটির লব্ধি অপরটি, এটা লেখা যায় না? দেখো এই জায়গায় পি আর কিউ এর লব্ধির মান কত, পি আর কিউ এর লব্ধির মানটা হলো এস, পি আর কিউ এর লব্ধির মানটা আর কিন্তু আর এর মান আর এস এর মান সমান। তার মানে কি পি আর কিউ এর লব্ধির মানটা হবে এস। এই জায়গায় এটাই তো আমি বলছি যে তিনটা বল যখন সাম্যাবস্থায় থাকবে তখন যে কোনো দুটির লব্ধি হবে অপরটা, ঠিক আছে? এখন এই যে আমরা একটা এখানে দেখতেছি পি আর কিউ এর লব্ধির মান আর, কিন্তু আর এর মান আর এস এর মান সমান। তার মানে পি আর কিউ এর লব্ধির মান হলো এস এর মান। তাহলে এখন আমার প্রশ্ন, যে কোনো দুইটার লব্ধি হবে অপরটা। তাহলে এই ব্যাপারটা সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও। তাহলে এখন কোন দুইটার লব্ধি হবে অপরটা, কোন দুইটার লব্ধি হবে অপরটা? এই যে কোনো দুটি, এখানে কোন দুটি, যাদের মধ্যবর্তী কোণ, যাদের মধ্যবর্তী কোণ তাদের লব্ধি হবে অপরটা, যাদের মধ্যবর্তী কোণ তাদের লব্ধি হবে অপরটা। তাহলে আমার এখন কোশ্চেন দেখো, 5 নিউটন ও 12 নিউটন ও 13 নিউটন মানের তিনটি বল সাম্যাবস্থায় আছে, তাদের লব্ধির মান কত? এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। দেখো যে 5 নিউটন 12 নিউটন এবং 13 নিউটন মানের তিনটা বল সাম্যাবস্থায় আছে, তাদের লব্ধির মান কত এটা আমাকে বের করতে বলছে। 5, 12, 13 নিউটন মানের তিনটা বল সাম্যাবস্থায় আছে, তাদের লব্ধির মান কত? তাহলে এই জায়গায় সাম্যাবস্থায় আছে। আমার 1 নম্বর প্রশ্ন হলো ক্ষুদ্রতর বলদ্বয়ের মধ্যবর্তী কোণ। দুই নম্বর বৃহত্তর বলদ্বয়ের
মধ্যবর্তী কোণ এইটা। তাহলে এখন আমার 1 নম্বর প্রশ্ন কি বের করতে বলছে? 1 নম্বর প্রশ্ন আমাকে বের করতে বলছে ক্ষুদ্রতর বলদ্বয়ের মধ্যবর্তী কোণ। তার মানে যাদের মধ্যবর্তী কোণ তাদের লব্ধি হবে অপরটা। তাহলে এখানে ক্ষুদ্রতর বল কোনটা কোনটা? 5 আর 12। তাহলে 5 আর 12 লব্ধি হবে 5 আর 12 লব্ধি হবে কত? 13। এখন লব্ধির মান বের করা ফর্মুলাটা কি? তা লব্ধির মান বের করা ফর্মুলাটা হবে 13 স্কয়ার সমান কি হবে? পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ 2 ইন্টু 5 ইন্টু 12 কজ আলফা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা আলফার মান বের করলেই হবে। তাহলে এটা তোমার হবে 5 দুগুণে 10 12 120 120 কজ আলফা। হ্যাঁ, আর এখানে আমাদের আসবে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, তার মানে এটা হলো 169 ইকুয়াল টু 13 স্কয়ার মানে 169। তার মানে 120 কজ আলফা এটা সমান কত হবে? 169 থেকে 169 বাদ দিলে হবে 0। 169 থেকে 169 বাদ দিলে হবে 0। তার মানে আমরা পাইলাম কজ আলফার মান হলো 0। তাহলে বলো তো দেখি আলফার মান কত ডিগ্রি? আলফার মান কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। আলফার মান হচ্ছে 90 ডিগ্রি এখানে, অর্থাৎ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। সবাই আমাকে বলো এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? সবার কাছে ব্যাপারটা চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও। যে আমরা এখানে কি দেখছি? আমরা দেখছি এখানে কি বলছে? ক্ষুদ্রতর বল দ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে ক্ষুদ্রতর বল কোনটা কোনটা? 5 আর 12। তাহলে 5 আর 12 লব্ধি কোনটা হবে? অপরটা 13। তাহলে 13 হলো লব্ধি আর 5 আর 12 মধ্যবর্তী কোণ। তাহলে লব্ধি স্কয়ার আর স্কয়ার সমান কি হয়? 5 স্কয়ার যোগ 12 স্কয়ার যোগ 2 ইন্টু এই যে 5 ইন্টু 12 এদের মধ্যবর্তী কোণ আমরা ধরলাম আলফা, 2 ইন্টু 5 ইন্টু 12 কজ আলফা। তার মানে এই জায়গায় আমাদের আসলো যে আলফার মান পাইলাম 90 ডিগ্রি। অর্থাৎ 5 আর 12 পরস্পর কিভাবে ক্রিয়াশীল? 5 আর 12 পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল। সবাই আমাকে বলো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। এবার তুমি আমাকে একটু বলো তো দেখি, এবার আমাদের লব্ধির মান কত হবে? এবার আমাকে বলছে বৃহত্তর বলদ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে বলো এবার আমাদের লব্ধির মান কত বিবেচনা করতে হবে? বৃহত্তর বলদ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে লব্ধির মান এবার আমরা কত বিবেচনা করব? লব্ধির মান এবার আমরা কত বিবেচনা করব? একটু আমাকে কষ্ট করে কমেন্ট করে জানাও যে এবার আমরা লব্ধির মান কত বিবেচনা করব। এবার আমি তোমাকে আরেকটা জিনিস দেখাইতে চাই। এই জায়গায় আরেকটা জিনিস বলতেই হয় যে তুমি যদি দেখো পিথাগোরাসের উপপাদ্য, এটা খুবই একটা জরুরি জিনিস। পিথাগোরাসের উপপাদ্য খুব জরুরি জিনিস। 5 স্কয়ার যোগ 12 স্কয়ার সমান 13 স্কয়ার, 3 স্কয়ার যোগ 4 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার, 1 স্কয়ার প্লাস 2√2 স্কয়ার হ্যাঁ সমান হচ্ছে 3 স্কয়ার। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবে, তাহলে তোমার অনেক সময় ধামধাম করে উত্তর করতে পারবে। আমরা জানি ক্ষুদ্রতর বাহু কোনটা কোনটা? লম্ব আর ভূমি, এই দুটো হলো ক্ষুদ্রতর। লম্ব আর ভূমি হলো ক্ষুদ্রতর। তার মানে যদি দেখা যায় যে কোনো দুইটার স্কয়ার, খুব ভালো করে বুঝিও, যে কোনো দুইটার স্কয়ার অন্যটার স্কয়ারের সমান, তার মানে মানগুলো কত কত দেয়া আছে? 5 12 13 অথবা 3 4 5 অথবা 1 2√2 3 এরকম যদি দেওয়া থাকে যে কোনো দুইটার স্কয়ার অপরটার স্কয়ারের সমান, তাহলে বুঝতে হবে ক্ষুদ্রতর দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে তোমাকে বুঝে নিতে হবে ক্ষুদ্রতর দুইটার মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তো এই জায়গায় যেমন বুয়েটে একটা কোশ্চেন আসছিল, বুয়েটে আসা প্রশ্ন, এ ভেক্টর ইকুয়াল টু 5, বি ভেক্টরের মান ইকুয়াল টু 12, সি ভেক্টরের মান ইকুয়াল টু হচ্ছে 13। এটা বুয়েটে আসা প্রশ্ন। তোমার প্রশ্নটা আসছিল এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? সবাই একটু উত্তর করো, আনসার কত হবে? সবাই একটু আনসার করো, উত্তর কত হবে? তো এর আগে দেখি যে তোমরা এর আগের প্রশ্নটা সবাই সঠিকভাবে আনসার করতে পারছো কিনা, এটা আমি একটু দেখি যে দেখি কে কি উত্তর করলে। ইয়েস, এর আগেরটা বলছে সবাই 5 ধরবে, দ্যাটস গ্রেট, সুন্দর, ওকে 90 ডিগ্রি হবে, দ্যাটস গ্রেট। সবাই আমাকে একটু বলো সবাই বুঝতে পারতেছে কিনা, ক্লিয়ারলি ফিল করতে পারতেছে কিনা, এটা আমাকে একটু জানাও। যদি সবকিছু ঠিকঠাক থাকে এবার
আমরা কিছু মজার মজার কনসেপ্ট শিখব, যেটা দিয়ে বলবিদ্যার অঙ্কগুলা খুব সহজে করে ফেলা যাবে। চলো আমরা এক এক করে এখন সেগুলা শিখি। ভাইয়া এবার দেখো, ভাইয়া সবাই এখন থেকে একটু খুব মনোযোগ দিয়ে দেখো, আমরা এখন বড় বড় অঙ্কগুলা খুব ছোট করে করে ফেলবো। এবার ফার্স্ট কোশ্চেন দেখো, যে এই জায়গায় এই পি ভেক্টর কিউ ভেক্টর এদের লব্ধি আর ভেক্টর হওয়া, তার মানে দুটা ভেক্টর থাকা, দুটা ভেক্টর আর লব্ধি থাকা, এটা খুব ভালো করে বুঝো, দুটা ভেক্টর আর লব্ধি থাকা, আর তিনটা ভেক্টর সাম্যাবস্থায় থাকা, পি কিউ আর, এটা কিন্তু একই জিনিস, আমরা এটা গতকাল দেখাইছি যে মানের ক্ষেত্রে এটা একই জিনিস। আরেকটা কি, তিনটি ভেক্টর সাম্যাবস্থায় এটা থাকা। আর ধরো এখানে দুটা বল আছে, এটা পি বল, এটা আরেকটা বল কিউ বল, ধরো এটা পি এটা কিউ, এখানে আরেকটা ভেক্টর ক্রিয়া করতেছে আর, যদি এটা লাঠি হয়, এগুলা সব একই জিনিস। এই ক্ষেত্রগুলাতে আমরা আসলে কি অ্যাপ্লাই করব, এই ধরনের ক্ষেত্রগুলাতে আমি আজকে দেখব যে একটা বেসিক কনসেপ্ট এখন যেটা দেখাচ্ছি, এটা দিয়ে তুমি 3 চ্যাপ্টারের অসংখ্য অঙ্ক দেখার সাথে সাথে উত্তর বলে দিতে পারবে, এবং এটা রিটেন এমসিকিউ সব জায়গায় অ্যাপ্লাই করা যাবে। এই জায়গায় খেয়াল করো যে ভাইয়া, যে এখানে তোমার ভেক্টর কোনটা কোনটা, একটা হলো পি ভেক্টর, আরেকটা হলো কিউ ভেক্টর, আরেকটা হলো আর ভেক্টর। তাহলে এখানে আমাদের কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে পি ইকুয়াল কিউ ইকুয়াল আর ইকুয়াল, এখন এটা দিবা এটা দিবা, এবার প্রত্যেকটার নিচে দিবা সাইন, প্রত্যেকটার নিচে দিবা সাইন, প্রত্যেকটার নিচে দিবা সাইন। তাহলে এবার নিচে কি হবে, এখানে কি হবে খুব ভালো করে বোঝো ভাইয়া, এখানে কি হবে, এখানে হবে, এখানে যেটা নিবা সেটা ছাড়া বাকি দুইটা, এখানে যেটা নিবা সেটা ছাড়া বাকি দুইটা, এখানে যেটা নিবা সেটা ছাড়া বাকি দুইটা। এখন আমার প্রশ্ন, সাইনের ভেতরে বসে কার মান, সাইনের ভেতরে বসে হলো কোণের মান, তাহলে এখানে কার কার মধ্যবর্তী কোণ হবে, এখানে যেটা আছে সেটা ছাড়া বাকি দুইটার মধ্যবর্তী কোণ, তার মানে কিউ আর আর এর মধ্যবর্তী কোণ। এবার খেয়াল করো যে এখানে কোনটা আছে কিউ, তাহলে এখানে কার কার মধ্যবর্তী কোণ হবে, এখানে আর আর পি অর্থাৎ বাকি দুইটার মধ্যবর্তী কোণ, এখানে আছে আর, তাহলে এখানে কার কার মধ্যবর্তী কোণ হবে, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। তার মানে তুমি উপরে যেটা নিবা এখানে নিতে হবে বাকি দুইটার মধ্যবর্তী কোণ সাইন, বাকি দুইটার মধ্যবর্তী কোণ। এই ব্যাপারটা সবাই ফিল করতে পারছো কিনা আমাকে একটু জানাও। যে খেয়াল করো, আমি বলতেছি এই কোণটা আলফা, এই কোণটা বিটা, যে দুইটা ভেক্টরের লব্ধি অন্যটা হওয়া আর তিনটা ভেক্টর সাম্যাবস্থায় থাকা, একই কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা করে ফেলবো, একদম কোনো টেনশন নাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি হবে দেখো, এই ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে আমি পি লিখবো, কিউ লিখবো, আর লিখবো, সমান দিব সমান দিব, নিচে কি লিখবো, নিচে দিব হলো সাইন, সাইন সাইন। তাহলে এবার সাইনের ভেতরে কার কার মধ্যবর্তী কোণ হবে, এবার খেয়াল করো, এবার মধ্যবর্তী কোণ হবে কার কার, এখানে যেহেতু পি আছে তাহলে বাকি দুইটা কোনটা কোনটা, কিউ আর আর, তাহলে কিউ আর আর এর মধ্যবর্তী কোণ, তাহলে কিউ আর আর এর মধ্যবর্তী কোণ কত, সবাই একটু বলো প্রথমটা কি হবে, কিউ আর আর এর মধ্যবর্তী কোণ, তাহলে প্রথমটা কি হবে, তাহলে প্রথমটা হবে এখানে বসবে হলো বিটা, এখানে বসবে বিটা। এবার কিউ ডিভাইডেড বাই, তাই যেখানে যেহেতু এখানে কিউ আছে তাহলে এখানে বসবে কোনটা, এখানে বসবে বাকি দুইটা, বাকি দুইটা মানে কি পি আর আর, পি আর আর, তাহলে পি আর আর এর মধ্যবর্তী কোণ কত আলফা, তাহলে এখানে হচ্ছে আলফা, তাহলে এখানে যেহেতু আমি আর নিছি তাহলে এখানে কি বসবে সবাই আমাকে বলো তো দেখি, যেহেতু আমরা এখানে আর নিছি তাহলে এখানে কি বসবে আমি তোমাদের কাছ থেকে একটু শুনতে চাই, আর নিলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, সবাই একটু কমেন্ট করে জানাও এখানে আমরা কি বসবে, যদি বুঝে যাও তাহলে তোমাকে আটকানোর সাধ্য দেওয়ার কারণ নাই। তাহলে আমাদের লজিক হচ্ছে যে দুইটা ভেক্টরের লব্ধি যদি থাকে সেটাও যে কনসেপ্ট, তিনটা ভেক্টর সাম্যাবস্থায় থাকলেও একই কনসেপ্ট। তাহলে ধরো আমার এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা হলো বিটা, এই কোণটা হলো গামা, তাহলে আমাদের ব্যাপারটা কেমন হবে,
আমাদের এখানে ব্যাপারটা হবে পি লিখবো, কিউ লিখবো, আর লিখবো। দেখো পি লিখবো, কিউ লিখবো, আর লিখবো, তাহলে পি ডিভাইডেড বাই কিউ ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই, এখানে হবে কি সমান, তাহলে এখানেও সাইন, এখানেও সাইন, এখানেও সাইন। তাহলে বলো আমি এবার কোনো আনসার দেবো না, বলো এখানে কোন কোনটা আসবে, এখানে কোন কোনটা আসবে, এখানে কোন কোনটা আসবে, একটু সিরিয়ালি বলো। এখানে তুমি কোন কোন দিবা, এখানে কোন কোন দিবা, এখানে কোন কোন দিবা, আলফা বিটা গামা, এটার সিরিয়ালটা একটু বলো। এখানে কোনটা বসবে, এখানে কোনটা বসবে, এখানে কোনটা বসবে। তো সবাই সঠিক বলছো। আমাদের যখন আমি পি নিছি তখন হবে কিউ আর আর এর মধ্যবর্তী কোণ অর্থাৎ বিটা, তাহলে এখানে আমাদের বসবে বিটা, এবং এখানে যেহেতু কিউ নিছি তাহলে বাকি দুটা পি আর আর এর মধ্যবর্তী কোণ, তাহলে পি আর আর এর মধ্যবর্তী কোণ হলো গামা, আর এখানে যেহেতু আর নিছি তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কোনটা, আলফা, তাহলে এখানে বসবে আলফা। হ্যাঁ তোমরা যেটা বলছিলে বিটা গামা আলফা, সবার আনসার সঠিক, দ্যাটস গ্রেট। তাহলে এই জায়গায় তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এটা আমরা বুঝলাম। এবার খেয়াল করো যে এখানে পি ভেক্টর আর পি আর কিউ দুইটা সদৃশ সমান্তরাল বল, তাদের লব্ধি হলো আর, কোনো সমস্যা নাই। তুমি তিনটা জিনিস পাইছো, তাহলে লেখো পি কিউ আর। বলো তো দেখি এবার কি কোণ পাওয়া সম্ভব না দূরত্ব পাওয়া সম্ভব, একটু আমাকে জানাও। এবার কিন্তু কোণ পাওয়া সম্ভব না, এবার তাহলে আমি কি নিয়ে কাজ করব, দূরত্ব। তাহলে আমি যখন পি নেব তাহলে নিচে হবে কার কার দূরত্ব, কিউ আর আর এর দূরত্ব। তাহলে আমি যেহেতু কিউ নেব তখন হবে কার কার মধ্যবর্তী দূরত্ব, পি আর আর, তাহলে এখানে হবে পি আর আর এর দূরত্ব। যখন আর নেব তখন বাকি দুইটা কোনটা, পি আর কিউ, তাহলে পি আর কিউ এর দূরত্ব। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা এটা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও। এই পর্যন্ত তুমি যদি বোঝো তাহলে 8.1, 8.2, 8.3 এর অসংখ্য অঙ্ক আমরা একদম দেখে দেখে সলভ করে ফেলবো ইনশাল্লাহ। এই জায়গায় এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা যে আমি যখন উপরে যেটা নিব নিচে হবে বাকি দুটা, পি নিছি তাহলে কিউ আর আর এর দূরত্ব, কিউ নিছি তাহলে পি আর আর এর দূরত্ব, আর নিছি তাহলে পি আর কিউ এর দূরত্ব। বুঝে থাকলে এখন মার কাট কাট বুয়েট কোশ্চেন সলভ। দেখো কিভাবে সলভ করতে হয়, 3 লাইনে সলভ করতে হয়, 2 লাইনে সলভ করতে হয়। আজকে খেলা হবে ফার্স্ট কোশ্চেন। এটা বুয়েট ভর্তি পরীক্ষায় আসা একটা গুরুত্বপূর্ণ প্রবলেম। এটা রিসেন্ট মনে হয় 15-16 সালে আসছিল, যে এই বলটা হলো 500 নিউটন। এই 500 নিউটন বল কার কার লব্ধি, আমি এই দিকে টানতেছি T1 বলে, এই দিকে টানতেছি T2 বলে। তোমাকে বলছে এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি। তার মানে তুমি দুইটা রশ্মি দিয়ে T1 আর T2 বলে এই গাড়িটাকে টানতেছো। তো তোমার কোশ্চেনটা ছিল তাহলে এই T1 আর T2 টানের ফলে, দুইটা রশির টানের ফলে গাড়ির লব্ধি বলের মান হলো 500 নিউটন। গাড়ির উপর প্রযুক্ত লব্ধি বলের মান হলো 500 নিউটন। তো তোমার প্রশ্নটা ছিল যে T1 এর মান কত, T2 এর মান কত। যদি কোনোভাবে বুঝে যাও যে এই দুইটা ভেক্টর এটা লব্ধি, অথবা এই তিনটা ভেক্টর সাম্যাবস্থায় আছে, তাহলে আমাদের কাজটা কি, তিনটা ভেক্টর লেখা। তার মানে আমি T1 লিখবো, T2 লিখবো, 500 লিখবো। সবাই এবার আমাকে বলবা যে একটু আমাকে বলো তো দেখি, তাহলে T1 ডিভাইডেড বাই সাইন কত, T2 বাই সাইন কত, 500 ডিভাইডেড বাই সাইন কত, তোমরাই আমাকে একটু উত্তর দাও। তাহলে যখন T1 নিবা তখন কার কার মধ্যবর্তী কোণ, T2 আর 500 মধ্যবর্তী কোণ। T1 এর নিচে হবে অপর দুটার মধ্যবর্তী কোণ। সবাই আমাকে বলো প্রথমটাই উত্তর আনসার কত হবে, প্রথমটায় কত ডিগ্রি হবে, দ্বিতীয়টায় কত ডিগ্রি হবে, তৃতীয়টায় কত ডিগ্রি হবে। আমাকে T1 আর T2 এর মান বের করতে হবে। সবার উত্তর সঠিক, ইয়েস। আরে তোমরা তো দেখি সবাই একদম ঠিকঠাক উত্তর দিচ্ছ। সবাই একদম ঠিকঠাক উত্তর দিচ্ছ, সবাই একটু আনসার দিতে থাকো যে T1 এর নিচে কার কার মধ্যবর্তী কোণ হবে, T2 আর 500। তাহলে T2 আর 500 এর মধ্যবর্তী কোণ কত, T2 এর নিচে কোন কোন কোণ হবে, T1 আর 500, কারণ T2 এর নিচে হবে 500 আর T1 এর মধ্যবর্তী কোণ, 500 আর T1। 500 এর নিচে কোন কোন কোণ হবে, কার কার মধ্যবর্তী কোণ, T1 আর T2। T1 আর T2 এর মধ্যবর্তী কোণ কত, ইয়েস। সবার উত্তর দেখতেছি, সব সঠিক উত্তর দিচ্ছ। তাহলে T1 ডিভাইডেড বাই 500 আর T2 এর মধ্যবর্তী কোণ হলো 30, তাহলে এখানে হলো 30। T2 ডিভাইডেড বাই, তাহলে T2 যদি নেই তাহলে বাকি দুইটা অর্থাৎ 45, আর 500 ডিভাইডেড বাই 500 যদি নেই বাকি দুইটা 30 প্লাস 45
অর্থাৎ 75। 75 এই জায়গায় তাহলে T1 এর মান হবে 500 ডিভাইডেড বাই সাইন 75 ইন্টু সাইন 30। শেষ, আমাদের অঙ্কের উত্তর কমপ্লিট। কারণ এই যে আমরা তাহলে এই পার্টটা সমান এই পার্ট লিখতে পারবো, এই অংশ সমান এই অংশ লিখতে পারবো। তাহলে এই T1 এর মানটা কত হবে? সাইন 30 একটা ভাগ অবস্থায় আছে, তাহলে এটা গুণ অবস্থায় যাবে। অথবা আমি একটু এক লাইন শর্ট করি, T1 ডিভাইডেড বাই সাইন 30 বড় করি, তাহলে এইটা সমান তাহলে কত হবে? এইটা সমান এইটা, তাহলে এই সাইন 30টা এখানে কি হয়ে যাবে? গুণ সাইন 30। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা, কোপ দিতে পারছো কিনা, এটা আমাকে একটু জানাও। এটা বুয়েট ভর্তি পরীক্ষায় আসা একটা প্রশ্ন, যথাসম্ভব 15-16 সালে আসছে। তাহলে এবার আমরা টিটুর মান বের করব। তাহলে টিটুর মান বের করতে গেলে এটা নিয়ে কাজ করব। তাহলে টিটুর মান হবে 500 ডিভাইডেড বাই সাইন 75 ইন্টু সাইন 45। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা, চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা, এটা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও, একটু কষ্ট করে কমেন্ট করে জানাও। কি কনফিডেন্স আসতেছে? কখনো হাল ছেড়ে দিবা না ভাইয়া, কখনো হাল ছেড়ে দিবা না। আমরা অঙ্কগুলা কঠিন করে ভাবি, এই কারণে মনে হয় অঙ্ক কঠিন, কিন্তু অঙ্ক কখনো মোটেও কঠিন না। অঙ্ক খুবই সহজ, বলবিদ্যা খুবই সহজ, যদি তুমি সহজভাবে ভাবতে পারো বা সহজভাবে চিন্তা করতে পারো। সহজভাবে চিন্তা করতে পারলে একদম ইজি ভাইয়া। দেখো এই অঙ্কগুলো আমরা জটিল ভাবছি, কিন্তু দেখো এক লাইনে শেষ, 2 লাইনে শেষ, অঙ্ক কমপ্লিট। এবার আমরা বুয়েট ভর্তি পরীক্ষা আসা আরেকটা কোশ্চেন সলভ করতে চাই। বুয়েট ভর্তি পরীক্ষা আসা আরেকটা প্রশ্ন সলভ করব। এটা খুবই কঠিন অঙ্ক, যে ধরো দুইটা রশি দিয়ে একটা 60 কেজি ভরের বস্তু টানা দেওয়া আছে, একটা 60 কেজি ভরের বস্তু টানা দেওয়া আছে, এখানে একটা ঝুলানো আছে, এখানে একটা বস্তু আছে, যেই বস্তুর ভর হলো 60 কেজি, এই বস্তুর হলো ভর হলো 60 কেজি। এই রশি দুইটা, এটা একটা রশি, এটা একটা রশি, তাহলে এই রশি দুইটা দ্বারা 60 কেজি ভরের বস্তু ঝুলানো আছে। তোমাকে প্রশ্নে বলে দিছে এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি। হ্যাঁ, একটা কোণ 30 আরেকটা কোণ 45, একটা কোণ 30 আরেকটা কোণ 45। খেয়াল করো যে এরা কোন অবস্থায় আছে? অবশ্যই এরা সাম্যাবস্থায় আছে। এটা কিন্তু কোনো বল না, এটা কিন্তু কোনো বল না, এটা সোজা লম্ব একটা রেখা এই রশির সাথে লম্ব। এখন আমার প্রশ্ন, এখানে বল কোন তিনটা? দেখো এরা যেহেতু সাম্যাবস্থায় আছে, এখানে একটা বল হবে, এই রশি বলটাকে টানবে কোন দিকে? এই দিকে। ধরো এটা তোমার T1, এই রশি এই বস্তুটাকে টানবে কোন দিকে? এই দিকে। এটা হলো আমাদের T2। এই T1 ইকুয়াল টু কত, T2 ইকুয়াল টু কত, এটা তোমাকে বের করতে হবে। এখন আমার প্রশ্ন, এই বস্তুর ভর কোন দিকে ক্রিয়া করবে? এই বস্তুর ভর অবশ্যই নিচের দিকে ক্রিয়া করবে, তাহলে এই নিচের দিকের বলটা কত? W। এখন খেয়াল করো W সমান কত হবে? W সমান হবে mg। তাহলে m এর মান কত? 60, g এর মান কত? 9.8। তাহলে এখানে যে তিনটা বল ক্রিয়া করতেছে, একটা হচ্ছে T1, আরেকটা হলো T2, আরেকটা হলো W। তাহলে T1 T2 W ক্রিয়া করার কারণে এটা নড়তেছে না, চড়তেছে না, তার মানে এই বলটা এখানে সাম্যাবস্থায় আছে। তাহলে আমাকে একটু বলো তো দেখি, এইটার ঠিক বিপরীতে এইটা না? তাহলে অবশ্যই T1 আর T2 এই দুইটা বলের প্র্যাকটিক্যালি লব্ধি কোনটা হবে? এইটার ঠিক বিপরীতে যেটা আছে আমরা একদম শিখছিলাম। তাহলে অবশ্যই এইটা হবে এই বল আর এই বলের লব্ধি, এবং এইটার মান হবে আমার W এর মানের সমান। তার মানে এই ভেক্টরটার মান হলো W, লব্ধির মান হলো W। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। আমরা একদম আজকে ক্লাসের শুরুর দিকে শিখছিলাম এটা P ভেক্টর, এটা Q ভেক্টর, এদের মধ্যকার লব্ধি R। তাহলে সাম্যাবস্থায় থাকতে গেলে এখানে যে বস্তুটা আছে এটা যদি না নড়ে চড়ে, তাহলে সাম্যাবস্থায় থাকা মানে কি? লব্ধির মান শূন্য। তাহলে লব্ধির মান কখন শূন্য হবে? যখন R এর সমান এবং বিপরীত মানের একটা বল ক্রিয়া করবে। খেয়াল করো, R এর সমান ও বিপরীত মানের আরেকটা বল ক্রিয়া করবে। হ্যাঁ, তাহলে এটার মানও হবে R। তাহলে অনুরূপভাবে যেহেতু এখানে T1 T2 আর W মানের তিনটা বল ক্রিয়া করার কারণে এখানে বস্তুটা সাম্যাবস্থায় আছে, তার মানে এইটা যেদিকে ক্রিয়া করতেছে এই দুইটা বলের লব্ধি হবে ঠিক তার বিপরীত দিকে, তার মানে এইটা। তাহলে এইটা হবে আমাদের লব্ধির মান, আর এটার মান আর এটার মান সমান
লব্ধির মান আর এটার মান সমান, তাহলে এটা যদি ডব্লিউ হয় এটাও ডব্লিউ। সবাই আমাকে বলো এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। আচ্ছা, যদি ক্লিয়ার হয় এখন দেখো আমরা সাথে সাথে আনসার করব, সাথে সাথে আনসার করব। তাহলে এখানে তিনটা বল কোনটা কোনটা, একটা টি1 আর একটা টি2, ডব্লিউ আর একটা টি2। তাহলে আমি লিখলাম টি1, আমরা লিখলাম টি2, আমরা লিখলাম ডব্লিউ। তাহলে টি1 টি2 আর ডব্লিউ, তাহলে টি1 বাই সাইন, টি2 ডিভাইডেড বাই সাইন, ডব্লিউ ডিভাইডেড বাই সাইন। এখন আমার প্রশ্ন, বলো টি1 এর ক্ষেত্রে কার কার মধ্যবর্তী কোণ হবে, টি2 আর ডব্লিউ। টি1 এর ক্ষেত্রে টি2 আর ডব্লিউ, তাহলে কত, সবাই একটু কোণগুলা লেখো, এখানে কত, এখানে কত, এখানে কত, একটু ধারাবাহিকভাবে লেখো ভাইয়ারা সবাই, যে এখানে কত, এখানে কত, এখানে কত, যে আমি টি1 ডিভাইডেড বাই এই দুটার মধ্যবর্তী কোণ, সবাই ইয়েস, ও সবাই তো সঠিক লিখতেছো। তাহলে টি1 ডিভাইডেড বাই এই দুটার মধ্যবর্তী কোণ 45, টি2 ডিভাইডেড বাই তাহলে কি টি1 আর ডব্লিউ এর মধ্যবর্তী কোণ 30, আর ডব্লিউ ডিভাইডেড বাই এই দুটার মধ্যবর্তী কোণ অর্থাৎ 75 শেষ। তাহলে কিন্তু আমাদের এখন ক্যালকুলেশন করলে আমাদের উত্তর হয়ে যাবে ডব্লিউ এর মান হলো 60 ইন্টু 9.8, ডব্লিউ এর মান 60 ইন্টু 9.8। তাহলে এখন এইটা আর এইটা ক্যালকুলেশন করলে টি1 পেয়ে যাব, এইটা আর এইটা ক্যালকুলেশন করলে টি2 পেয়ে যাব। সবাই আমাকে বলো ব্যাপারটা প্রত্যেকের কাছে চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। এখনো কি তোমাদের বলবিদ্যা ভয় লাগতেছে না একদম সহজ, একটু আমাকে বলো তো দেখি ভাইয়া, যে বলবিদ্যা কি এখনো ভয়ের বিষয় না একদম সহজ? একদম সহজ, কিন্তু একদম সহজ। খেয়াল করো, এটা আমরা আরো একভাবে করতে পারতাম। আমরা চিন্তা করি তাহলে এই পুরো কোণটা কত, 75, 45 আর 30 75, হ্যাঁ এই পুরা কোণটা হলো 75। আমরা আরো একভাবে করতে পারতাম, কিভাবে, টি1 টি2 ডব্লিউ সাম্যাবস্থায় আছে, টি1 টি2 ডব্লিউ সাম্যাবস্থায় আছে। তাহলে এইবার আমি কোনটা কোনটা নিয়ে কাজ করব, এবার কিন্তু এটা নিয়ে কাজ করতেছি না, আমরা লব্ধি নিয়ে কাজ করতেছি না, আমরা এবার সাম্যাবস্থা নিয়ে কাজ করতেছি। টি1 টি2 ডব্লিউ, তাহলে টি1 টি2 ডব্লিউ, এবার কোনটা কোনটা এটা নিয়ে কিন্তু কাজ করতেছি না, আমরা চিন্তা করতেছি এখানে তিনটা বল ক্রিয়া করতেছে, এইটা এইটা আর এইটা, এই তিনটা সাম্যাবস্থায় আছে। তাহলে তখন আমরা কিভাবে করতাম, তাহলে টি1 ডিভাইডেড বাই টি2 আর ডব্লিউ এর মধ্যবর্তী কোণ, টি2 আর ডব্লিউ এর মধ্যবর্তী কোণ, খেয়াল করো যে এবার টি2 আর ডব্লিউ এর মধ্যবর্তী কোণ কোনটা, টি2 আর ডব্লিউ এর মধ্যবর্তী কোণ হলো এইটা। তাহলে এই কোণটা কত হবে, এই পুরোটা হলো 180, এই যে এখান থেকে এই পর্যন্ত হলো 180, এইটুকু হলো 45, তাহলে এটা হবে 180 মাইনাস 45, তাহলে সাইন 180 মাইনাস 45। দ্বিতীয় ভাবে না বুঝলেও হবে, এভাবে তোমার না বুঝলেও হবে, কিন্তু যারা করতে চাও আমি তাদের জন্য দেখাচ্ছি। এবার টি2 ডিভাইডেড বাই তাহলে কার কার মধ্যবর্তী কোণ হবে, টি2 ডিভাইডেড বাই টি1 আর ডব্লিউ, টি1 আর ডব্লিউ, দেখো টি1 আর ডব্লিউ, তাহলে তোমার কোণ নিতে হবে এইটা। এখন পুরোটা হলো 180, এখান থেকে পুরোটা হলো 180, এখান থেকে পুরোটা 180, এই পর্যন্ত 30, তাহলে নিচের অংশটুকু কত হবে, 180 মাইনাস 30, 180 মাইনাস 30 ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই, তাহলে এটা হলো ডব্লিউ, কার কার মধ্যবর্তী কোণ, টি1 আর টি2, ডব্লিউ যদি নেই টি1 আর টি2 এদের মধ্যবর্তী কোণ কত, 75, সাইন 75। আমরা এভাবেও যদি অঙ্ক করতাম তবুও একই উত্তর আসতো। সবাই আমাকে বলো ব্যাপারটা প্রত্যেকের কাছে চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা আমাকে একটু জানাও। এটা দিয়ে আমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারবো, যে কোনো প্রবলেম। আজকে খেলা হবে, আসল অংশ এখনো বাকি হে। সবাই আমাকে একটু বলো তোমাদের কেমন লাগতেছে, সবাই ইজিলি বুঝতে পারতেছে কিনা, কঠিন লাগতেছে কিনা, এটা একটু আমাকে জানাও। আজকে খেলা হবে, আর ক্লাস থেকে কিন্তু বের হওয়া যাবে না, কারণ আমরা এই ক্লাসের কিন্তু রেকর্ড থাকবে না, রেকর্ড যেহেতু থাকবে না সুতরাং ক্লাসটা তোমাকে এখানেই করতে হবে। এবার খেয়াল করো ভাইয়া, আমরা আরেকটা প্রবলেম সলভ করি। দেখো এটা 8.2 এর একটা, 2 না 3 এর একটা প্রবলেম সলভ করব। একটি লাঠির এক প্রান্ত হতে
2 নিউটন, 8 নিউটন, যে অঙ্কগুলো তোমরা দেখলেই তোমরা ভয় পাও। 6 নিউটন মানের 3টি বল ক্রিয়া করায় এক প্রান্ত হতে 2 মিটার, 8 মিটার ও 6 মিটার দূরে পি কিউ আর মানের 3টি বল ক্রিয়া করায় লাঠিটি ভারসাম্য অবস্থায় আছে। দেখো এই অঙ্কগুলো সাধারণত তোমরা স্কিপ করো। পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু হোয়াট। আজকে আমরা সদৃশ সমান্তরাল, অসদৃশ সমান্তরালের সকল অঙ্ক সলভ করব। আমি কিন্তু এসব অঙ্কের কোনো কনসেপ্টই দেই নাই। আরে ভাই, এসব অঙ্কের কোনো কনসেপ্ট লাগবে না, বেসিক সেন্স থাকলে ঠাস ঠাস করে অঙ্ক করা যায়। একদম দেখবা যে ভাইয়া আপনি তো এটার মেইন জিনিসই বোঝান নাই। আমরা আজকে মেইন জিনিস বোঝা ছাড়াই দেখবা কিভাবে মার মার কাট কাট উপায়ে খেলি। খেয়াল করো, আমি তোমাকে একটা জেনারেল কনসেপ্ট বলি, সবাই একদম সঠিক উত্তরটা দিবা। এক পাশে বাংলাদেশের কিং খান সাকিব খান, আরেক পাশে শাহরুখ খান। এক পাশে সাকিব খান, শাকিব খান নাম্বার 1 শাকিব খান, আরেক পাশে হলো শাহরুখ খান। তো তাহলে বলো, তুমি হলো মাঝখানে, বলো তো দেখি তুমি কার কাছাকাছি গিয়ে দাঁড়াইতে চাবা? শাকিব খানের কাছাকাছি না শাহরুখ খানের কাছাকাছি? একটু আমি শুনতে চাই যে তোমরা শাকিব খানের কাছাকাছি গিয়ে দাঁড়াবা না শাহরুখ খানের কাছাকাছি গিয়ে দাঁড়াবা, এটা আমাকে একটু বলো। আমরা দুইটা বেসিক জিনিস সম্পর্কে একটু কথা বলবো। দুইটা বেসিক জিনিস সম্পর্কে আমরা একটু কথা বলবো যে বলো তুমি কার কাছাকাছি? এক পাশে সাকিব খান, আরেক পাশে শাহরুখ খান, তুমি কার পাশাপাশি গিয়ে দাঁড়াবা? অবশ্যই আমরা শাহরুখ খানের কাছাকাছি গিয়ে দাঁড়ানোর চেষ্টা করব, তার অটোগ্রাফ নেওয়ার চেষ্টা করব। এই জায়গায় কেন? কারণ শাহরুখের যশ প্রতিপত্তি খ্যাতি এটা সাকিব খানের তুলনায় বেশি। যশ প্রতিপত্তি খ্যাতি সাকিব খানের তুলনায় বেশি, তার মানে লব্ধি সবসময় কার কাছাকাছি থাকবে? লেখো, লব্ধি সবসময় বড় বলের কাছাকাছি থাকবে। লেখো সবাই, তাহলে লব্ধি সবসময় কার কাছাকাছি? লব্ধি সবসময় বড় বলের কাছাকাছি। লব্ধি সবসময় বড় বলের কাছাকাছি। তার আগে আমি তোমাকে একটা জিনিস মনে করাই দিতে চাই, যখন আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হয় তখন লব্ধির মান হয় সর্বোচ্চ এবং এই মানটা হয় পি প্লাস কিউ। অর্থাৎ দুইটা ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করে তখন লব্ধির মান হয় সর্বোচ্চ এবং লব্ধির মানটা হয় দুইটা ভেক্টরের যোগফল। এখন আবার যখন আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি তখন লব্ধির মানটা হয় সর্বনিম্ন। এগুলো তোমরা ভেক্টর চ্যাপ্টারে পড়ছো, আশা করি সবাই জানো। এবং এক্ষেত্রে লব্ধির মানটা হবে দুইটা বলের বিয়োগফল। যে যখন আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি অর্থাৎ ভেক্টর দ্বয় বিপরীত দিকে ক্রিয়া করবে তখন লব্ধির মানটা হবে সর্বনিম্ন এবং এই লব্ধির মানটা হবে দুইটা ভেক্টরের বিয়োগফল বা অন্তরফল, অর্থাৎ বড়টা বিয়োগ ছোটটা, বড়টা বিয়োগ ছোটটা। এখন আমার কোশ্চেন হচ্ছে, বলো তো দেখি তোমরা এই ধরনের বলকে কেমন সমান্তরাল বল বলো? এটা কি এক নম্বরটা কি সদৃশ সমান্তরাল না অসদৃশ সমান্তরাল? 2 নম্বরটা কি সদৃশ সমান্তরাল না অসদৃশ সমান্তরাল? এটা আমাকে একটু জানাও। খেয়াল করো, এখানে পিও যেদিকে কিউও সেদিকে, পিও যেদিকে কিউও সেদিকে, তাহলে এটাকে তুমি কি বলবা, এটাকে কি বলবা তোমরা একটু আমাকে জানাতে থাকো। এখানে দেখো পিও যেদিকে কিউও সেদিকে, তার মানে আলফা ইকুয়াল টু হবে 0 ডিগ্রি। আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে লব্ধির মানটা কি হয়? পি প্লাস কিউ, অর্থাৎ ভেক্টর দ্বয়ের যোগফল। এটা আমরা শিখছি। এই জায়গায় তুমি একটা লাইন শুধু মনে রাখো, সদৃশ সমান্তরাল বলের লব্ধি, সদৃশ সমান্তরাল বলের লব্ধি ক্রিয়া করবে হচ্ছে ভেতরে, অসদৃশ
সমান্তরাল বলের লব্ধি ক্রিয়া করবে হচ্ছে বাইরে বাইরে। এখন আমার প্রশ্ন, তাহলে এই জায়গায় তোমরা কিন্তু সবাই উত্তর করছে, 1 নম্বরটা সদৃশ সমান্তরাল, 2 নম্বরটা অসদৃশ সমান্তরাল। তাহলে 1 নম্বরটা হচ্ছে আমাদের সদৃশ সমান্তরাল, কারণ প্রিয় যেদিকে কিউ সেদিকে, এটাকে আমরা বলবো সদৃশ সমান্তরাল। আর 2 নম্বরটা আমরা বলবো হলো পি যেদিকে কিউ তার উল্টা দিকে, তার মানে এটা হলো অসদৃশ সমান্তরাল। এখন আমাদের প্রশ্ন যেটা ছিল যে তাহলে এটার লব্ধি ক্রিয়া করবে কোথায়? এদের লব্ধি ক্রিয়া করবে ভেতরে। তাহলে ভেতরে এখানে ক্রিয়া করতে পারে, এখানে ক্রিয়া করতে পারে, এখানে ক্রিয়া করতে পারে, এখানে ক্রিয়া করতে পারে। বলো তো কার কাছাকাছি ক্রিয়া করবে, পি এর কাছাকাছি না কিউ এর কাছাকাছি? সবাই আমাকে একটু উত্তর দাও। এখানে লব্ধি কার কাছাকাছি ক্রিয়া করবে? পি এর কাছাকাছি ক্রিয়া করবে না কিউ এর কাছাকাছি ক্রিয়া করবে? আনসার দিস। তো সবাই বুঝে গেছো এখানে অবশ্যই লব্ধি পি এর কাছাকাছি হবে। তাহলে পি এর কাছাকাছি এটা হবে আমাদের লব্ধি, এইটা হবে আমাদের লব্ধি। এখন লব্ধি পি এর কাছাকাছি, এবং আমরা জানি এই ক্ষেত্রে লব্ধির মানটা হবে যেহেতু আলফা 0 ডিগ্রি, তার মানে অবশ্যই এই দুইটা ভেক্টরের যোগফল। এবার খেয়াল করো, অসদৃশ সমান্তরাল বলের লব্ধি অবশ্যই বাইরে ক্রিয়া করবে, হয় এ পাশে ক্রিয়া করবে না হলে এ পাশে ক্রিয়া করবে। তাহলে আমাকে বলো তো দেখি, বামে ক্রিয়া করবে না ডানে ক্রিয়া করবে? একটু আমাকে বলো, সবাই উত্তর দাও, বামে ক্রিয়া করবে না ডানে ক্রিয়া করবে? অসদৃশ সমান্তরাল বলের লব্ধি অবশ্যই বাইরে ক্রিয়া করে, এটা ঠিক আছে, কিন্তু এটা কি বামে না ডানে? সবাই একটু আমাকে উত্তর দিতে থাকো, বামে ক্রিয়া করবে না ডানে ক্রিয়া করবে? খেয়াল করো, তাহলে এই জায়গায় লব্ধি সবসময় কোন বলের সাথে সম্পর্কিত? বড় বলের সাথে সম্পর্কিত। তাহলে আমি পি কিউ শুনতে চাই নাই যে বাম পাশে, এটা হলো বাম পাশ, এটা হলো ডান পাশ, তা লব্ধি কোন পাশে ক্রিয়া করবে? অবশ্যই বামে ক্রিয়া করবে, বামে ক্রিয়া করবে। আর দিক কোন দিকে হবে? অবশ্যই পি এর দিক বরাবর। তাহলে এইটা হবে আমাদের আর এর মান, তাহলে আর এর মানটা হবে পি ডেল কিউ, আর এর মানটা হবে পি ডেল কিউ, মানে বড়টা বিয়োগ ছোটটা, বড়টা বিয়োগ ছোটটা। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাও। এই পর্যন্ত ক্লিয়ার থাকলে দেখো কিভাবে মার মার কাট কাট উপায়ে তোমার যে কোনো প্রবলেম আমরা ধুমধারাক্কা সলভ করে ফেলতে পারি। দেখো কিভাবে সলভ করা যায়, আমাদের ওই আগের বেসিক কনসেপ্ট অ্যাপ্লাই করে কিভাবে সলভ করা যায় তুমি চিন্তাও করতে পারবে না। ও আমরা লাঠির অঙ্কটা মিশে ফেলছি, অলরেডি মিশে ফেলছি, আবার লিখি, সমস্যা কি? তাহলে এটা কোশ্চেনটা ছিল একটি লাঠির এক প্রান্ত হতে 2 মিটার, এটা কি তোমাদের বইয়ের অঙ্ক না? দেখো মনে করো, এক প্রান্ত হতে 2 মিটার, 8 মিটার ও 6 মিটার দূরে পি কিউ আর মানের তিনটি বল ক্রিয়াশীল থাকায় লাঠিটি ভারসাম্য অবস্থায় আছে। তোমার প্রশ্নটা হলো পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু হোয়াট? তাহলে খেয়াল করো, এটা একটা লাঠি, এই লাঠির 2 মিটার দূরে, দেখো আমি অঙ্ক এত কিছু বোঝার দরকার নাই, আমি দেখবো আর উত্তর বলবো। এই লাঠির 2 মিটার দূরে পি বল, তাহলে এই দূরত্বটা হলো 2 মিটার, এটা হলো আমাদের পি। 8 মিটার দূরে, তার মানে এখান থেকে, হ্যাঁ এটা হলো ধরো 8, তাহলে 8 মিটার দূরে এটা হলো কিউ বল, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 8, এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে 8, এবং এই প্রান্ত হতে 6 মিটার দূরে আর বল ক্রিয়া করে, তাহলে এই ডিস্টেন্সটা হলো 6। আমার প্রশ্ন, কন্ডিশনটা কি? যে কোনো দুইটার লব্ধি অপরটা, অথবা যদি তারা ভারসাম্য অবস্থায় থাকে, তাহলে আমার নিয়মটা কি ছিল? আমার নিয়মটা ছিল খুবই সহজ, 3টা বল লিখতে হবে, পি লিখতে হবে, কিউ লিখতে হবে, আর লিখতে হবে। তাহলে বলো তো দেখি, এবার কি আমি কোণের কনসেপ্টে যাব না দূরত্বের কনসেপ্টে যাব? একটু সবাই আমাকে উত্তর দাও, কোণের কনসেপ্টে যাব না দূরত্বের কনসেপ্টে যাব? খেয়াল করো, কোণের কনসেপ্ট, এবার কি কোণের কনসেপ্ট, কোণ নিয়ে তো এখানে কোনো কথাই বলা নাই, তাহলে বলো কোণের কনসেপ্টে যাব না দূরত্বের কনসেপ্টে যাব? সবাই, এভরিবডি সবাই লিখতে থাকো, আজকে খেলা হবে রে ভাই, সবাই একটু আনসার করো ভাইয়া যে আমরা কোন কনসেপ্টে যাব? দূরত্বের কনসেপ্টে যাব।
তাহলে বলো এই জায়গায় আমাদের কি নিছি পি, তাহলে কার কার মধ্যবর্তী দূরত্ব হবে কিউ আর আর। তাহলে কিউ আর আর একটু আমাকে বলো তো দেখি এই ডিস্টেন্সটা কত, কিউ আর আর এর মধ্যকার দূরত্বটা কত তোমরা একটু আমাকে জানাও। কিউ তাহলে পি ডিভাইডেড বাই, আর তাহলে পি ডিভাইডেড বাই কার কার মধ্যবর্তী দূরত্ব বাকি দুইটার, কিউ আর আর এর মধ্যকার দূরত্ব, কিউ ডিভাইডেড বাই কার কার মধ্যবর্তী দূরত্ব পি আর আর এর মধ্যবর্তী দূরত্ব, আর ডিভাইডেড বাই কার কার মধ্যবর্তী দূরত্ব বাকি দুইটা পি আর কিউ এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে সবাই আমাকে বলো যে আর আর কিউ, এখানে হলো কিউ আর আর এর মধ্যকার দূরত্ব, কিউ আর আর এর মধ্যকার দূরত্ব কত, সবাই একটু উত্তর করো। ভাইয়া বলবিদ্যা পারতে কোনো সূত্র পারতে হয় না, কোনো লজিক পারতে হয় না, শুধু বেসিক থাকতে হয়। বেসিক থাকলে যে কোনো অঙ্ক মার মার কাট কাট উপায় করা যায়। সবাই আমাকে বলো যে এখানে কিউ আর আর এর মধ্যকার দূরত্ব কত হবে। দেখো এই পুরো দূরত্ব কত 8, এইটুকু কত 6, তাহলে এইটা হচ্ছে 8, এইটুকু হচ্ছে 6, তাহলে এইটুকু কত হবে 8 বিয়োগ 6, তার মানে এটা কত হবে বলো ভাইয়া সবাই। এই পুরোটুকু 8, এইটুকু 6, তাহলে লাল অংশটুকু কিউ আর আর এর মধ্যকার দূরত্ব হবে 2, তাহলে কিউ আর আর এর মধ্যকার দূরত্ব হচ্ছে 2। ইয়েস, এবার আমরা কিউ ডিভাইডেড বাই কার কার মধ্যকার দূরত্ব, তাহলে কিউ ডিভাইডেড বাই হবে পি আর আর এর মধ্যকার দূরত্ব, পি আর আর এর মধ্যকার দূরত্ব। সবাই একটু আমাকে উত্তর বলো যে পি আর আর এর মধ্যকার দূরত্ব কত। সবাই এখন আমাকে একটু বলো ভাই, সবাই একটু উত্তর করো। না বুঝতে পারলে আমাকে বলো যে ভাইয়া বুঝি নাই, না বুঝতে পারলে আমাকে বলো বুঝি নাই, কিন্তু আনসার করো সবাই, সবাই সবাই একটু উত্তর করো ভাইয়া। যে এবার পি আর আর এর মধ্যকার দূরত্ব কত হবে, পি আর আর খেয়াল করো এইটুকু কত 6, তাহলে পি আর আর এর মধ্যকার দূরত্ব হচ্ছে এইটা, এই ডিস্টেন্সটা, এইটুকু কত 6, এইটুকু হলো 2, এইটুকু 6, এইটুকু 2, তাহলে এইটুকু 6 মাইনাস 2, তাহলে এইটুকু হবে 6 মাইনাস 2 সমান কত 4, তাহলে পি আর আর এর মধ্যকার দূরত্ব হবে 4, এটা হবে 4। সবাই আমাকে বলো আর থেকে পি আর কিউ এর মধ্যকার দূরত্ব কত, পি আর কিউ এর মধ্যকার দূরত্ব, পি আর কিউ, তাহলে পি আর কিউ খেয়াল করো পুরোটুকু 8, এইটুকু 2, পুরোটুকু 8, এইটুকু 2, তাহলে পি আর কিউ এর মধ্যকার দূরত্ব কত হবে দেখো, এইটা থেকে এইটা বাদ, এইটা থেকে এইটা বাদ, তাহলে তো আমার পি আর কিউ এর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ 6 মিটার, অর্থাৎ এটা 6। তার মানে উপরের গুলার অনুপাত P/Q/R সমান হলো নিচের গুলার অনুপাত। অঙ্ক আমার কমপ্লিট, 2 দ্বারা ভাগ করলে 1:2:3 শেষ। তোমরা ভয় পাও অহেতু, আমার অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সবাই আমাকে বলো ব্যাপারটা বুঝতে পারছো কিনা, চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা, এটা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাও এবং আমাকে জানাও যে তোমরা কেমন ফিল করতেছো। ভাইয়া বলবিদ্যার সব অঙ্ক, যে অঙ্কই আমি ধরবো যে এভাবে আমরা করে ফেলতে পারবো, এরকম লজিক যখন তোমার ক্লিয়ার থাকবে তখন কঠিন অঙ্ক আর আশা করি কঠিন মনে হবে না। তো তোমাদের যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি আছে, যারা মনে করো যে তুমি প্রত্যেকটা অঙ্ক এভাবে মার মার কাট কাট ওয়েতে শিখতে চাও, আমাদের কিন্তু মেইন ক্লাস মেইন অংশ আরো পড়াবো আজকে ইনশাল্লাহ আমরা, যে একদম প্রত্যেকটা জিনিস এভাবে বেসিক দিয়ে বেসিক লজিক, এবং এই নিয়মটা কিন্তু তুমি এমসিকিউ সিকিউ রিটেন সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে ভাইয়া, এটা বেসিক নিয়ম। যে যদি এভাবে মার মার কাট কাট ওয়েতে শিখতে চাও, লজিক ডেভেলপ করে শিখতে চাও, লজিক দিয়ে অঙ্ক শিখতে চাও, অঙ্কের প্যারা থেকে মুক্ত হতে চাও, তুমি চাইলে আমাদের এই অ্যাডমিশনের যে ব্যাচ চলতেছে ইঞ্জিনিয়ারিং বা শুধু স্পেশাল ভার্সিটি ব্যাচ আছে, ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি ব্যাচ আছে, তুমি চাইলে এই ব্যাচগুলোতে খুব দ্রুত জয়েন করতে পারো। আমাদের কিন্তু কালকে 10টায় ম্যাথ ক্লাস আছে, কালকে 10টায় ম্যাথ ক্লাস আছে এবং তুমি প্রত্যেকটা ক্লাস লাইভে করতে পারবে। আমরা দেখা গেছে আমি ম্যাথের উপর সর্বোচ্চ ক্লাস দিচ্ছি, ভার্সিটিতে তুমি 93 ঘন্টার ক্লাস পাবে, 93 আওয়ার্স, যেখানে হয়তো কোচিং তোমাকে 20 ঘন্টার ক্লাস দেবে টোটাল, আমি তোমাকে 93 আওয়ার্স তাও এই কনসেপ্টের ক্লাস দেব, এভাবে ক্লাস দেব 93 আওয়ার্স। আর ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটিতে সেটা প্রায় 120 ঘন্টা। ঠিক আছে, আমরা প্রতিদিন ক্লাস করাচ্ছি, প্রতিদিন পরীক্ষা নিচ্ছি। তুমি যদি মনে করো যে ভাইয়ার কাছে আসলে তুমি বেস্ট সার্ভিসটা পাবে,
তাহলে তুমি আমার কাছে আসলে তোমার দায়িত্বটা আমি নেব, তোমাকে তোমার স্বপ্নের জায়গায় পৌঁছানোর দায়িত্ব আমি নেব। আমার এই 10-11 বছরের অভিজ্ঞতা, 10-11 বছরের অ্যাডমিশন কোশ্চেন অ্যানালাইসিসের অভিজ্ঞতা সর্বোচ্চটা উজাড় করে দেব তোমাদের জন্য, যাতে তুমি তোমার সর্বোচ্চ জায়গায় পৌঁছতে পারো।